ওয়েলকাম টু অ্যানসাইনার ম্যাথমেটিক্স কোর্স। কী খবর, সবাই ভালো আছো তো না? আচ্ছা, আমাদের গণিতের কোর্স চলছে অ্যানসাইনারের পক্ষ থেকে কলেজ অ্যাডমিশনের জন্য। তো ভাই, তোমরা সবাই তো প্রস্তুত আছো তাই না? আচ্ছা, খাতা কলম ক্যালকুলেটর যা লাগে নিয়ে বসে যাও। যদিও ক্যালকুলেটর সব জায়গায় অ্যালাউড না ভর্তি পরীক্ষার সময়, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে কী যেন পড়ি? আমি বলেছি যে তোমরা মোটামুটি সবাই স্টুডেন্ট ভালো, যারা অন্তত ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা মোটামুটি স্টুডেন্ট ভালো। সেই জন্য এই জায়গাগুলোতে একটু ক্র্যাশ প্রোগ্রাম থাকে, খুব বেশি ডিটেলিং বা যেগুলো এসএসসি লেভেলে তোমরা পড়েছো সেগুলো ওইভাবে থাকে না। যেই জায়গাগুলো তোমরা খেয়াল করতে নাও পারো সেই জায়গাটা হচ্ছে এখানে ফোকাস করা হয়, এই আর কি, আর কিছু না। একটু খেয়াল করিয়ে দেওয়া আর কি, জিনিসগুলো হয়তো তোমাদের অনেকেরই জানা, প্র্যাকটিস করা। আবার সবাই সব রকম পয়েন্ট ধরে না, দেখা যায় যে ঠিক আছে এটা এইভাবে হয়ে যাচ্ছে, করেছে, তাকে কেউ হয়তো বলে দেয়নি যে এটাকে আরেকভাবে ওইভাবে ট্রাই করো বা করা যেতে পারে কিনা চিন্তা করো বা করো, সেই কারণে সে ওই জায়গাটা খেয়াল করেনি। কিন্তু ওই জায়গাটা হয়তো একটা শর্টলি অ্যান্সার করার জন্য লাগে কিংবা এমসিকিউ অ্যান্সার করার জন্য লাগে। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে প্রয়োজন হয়। আচ্ছা, এনিওয়ে, নো প্রবলেম। তো চলো আমরা শুরু করে দিই তাহলে। আসি, আমরা দেখি কি করা যায়। বীজগাণিতিক রাশি আজকে আমরা পড়ব, উদাহরণ 8। আচ্ছা, এত বড় একটা জিনিস এ বি সি মাইনাস ডি হোল স্কোয়ার। সো এই যে এত বড় একটা জিনিস আছে, তো আমরা এ বি সি পর্যন্ত অনেকেই জানি কীভাবে স্কোয়ার করতে হয়। তো এইভাবে স্কোয়ার বলি, কিউব বলি, টু দি পাওয়ার 4 বলি, বা আরও যে কোনো পাওয়ার যদি আমাদের প্রয়োজন হয়, এটা কিন্তু খুব ইজি টু সলভ। এটার আরও বিস্তারিত শিখবো আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। আপাতত তোমাদের যেগুলো লাগবে সূত্র মুখস্থ না করেই সহজে যেটা যেভাবে করে ফেলা যাবে, কারণটা এখন ব্যাখ্যা করছি না, শুধু সেই জিনিসটা তোমরা একটু জেনে নাও। চলো আমরা লিখি। তো এটা কীভাবে লিখবো? প্রথমে ধরলাম এ স্কোয়ার, এর স্কোয়ার তো এই হয়, ওকে আমরা লিখে ফেলছি এ স্কোয়ার। তারপরে লিখলাম হচ্ছে বি স্কোয়ার, অলরাইট। দেন তারপরে লিখছি হচ্ছে সি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস ডি হোল স্কোয়ার। তো মাইনাস ডি হোল স্কোয়ার তো ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারে লিখলাম ডি স্কোয়ার। তবে এটা কিন্তু মাইনাস ডি হোল স্কোয়ার, অলরাইট, তাহলে ঠিক আছে। এরপরে লিখব, কি লিখব? এই এ বি একটা কম্বিনেশন হতে পারে, এ সি একটা হবে, এ ডি একটা হবে। তো এ বিটা আগে লিখছি, সেটা টু এ বি হবে, টু এ সি হবে। এ দিয়ে যতগুলো হয় সবগুলো গেলে লিখে নিচ্ছি, এ বি, এ সি আর এডি। এডির বেলা কিন্তু মাইনাস হবে, কারণ ডিটা তো মাইনাস ডি ইন্টু এ, সো টু এডি এইভাবে হবে। তাই এবার এর সঙ্গে সবগুলো নিয়ে ফেললাম, কম্বিনেশন নিয়েছি, এটাকে কম্বিনেশন বলে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিখব। আচ্ছা, বিসি তাহলে হবে প্লাস টু বিসি মাইনাস টু বিডি মাইনাস টু সিডি, টু সিডি। শেষ, এক লাইনে লেখা শেষ। আচ্ছা, কেন এরকম হচ্ছে বা এই ব্যাপারগুলোকে কীভাবে, হ্যাঁ তোমরা অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইখানে এই সূত্রগুলোতে একটা জিনিস খেয়াল করেছো যে এখানে সহগটা টু হয়। তো এই সহগটা টু আসলে দ্বিপদী উপপাদ্যের টু যেভাবে এসছে, এটা কিন্তু সেই সহগটাই। তাহলে এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো টু আসছে, তাই না? এই টুটা কোথা থেকে আসছে বলি। সাপোজ এ বি সি ডি, একটু সেন্সটা ক্লিয়ার করে দিই, লেখা তো শেষ, একটু সেন্সটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। ওকে, তাহলে কি হচ্ছে, সরি, ওকে, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। ওকে, তো এখানকার এ নিলে এ স্কোয়ার হয়, অনুরূপভাবে এখানকার মাইনাস ডি নিলে ডি স্কোয়ার হয়। এখানকার এ আর এখানকার বি নিলে একটা এ বি হয়, আর এইখানকার এ আর এখানকার বি নিলে আরেকটা এ বি হয়, সেই জন্য সবসময় টুগুলো আসে আর কি। তো এখান থেকে আসলে এটা বিন্যাস সমাবেশের নিয়ম থেকে আসছে, যেটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়বো। আর এখান থেকেই এই যে টুটা যেভাবে এসছে, দ্বিপদীর সহগগুলো কিন্তু সবগুলো এভাবেই এসছে। শুধু এটা না, আরও এরকম ইস্যুস আছে, আমরা আরও উচ্চতর ক্লাসে গেলে লিবনিজ থিওরেম পড়বো, ওইখানেও সহগগুলো এভাবে আসে। এনিওয়ে, আরও অনেক জায়গায় এটা ব্যবহার করা যায় আর কি। তো এবং মজার ব্যাপারটা হচ্ছে
প্যাসকেল মহোদয় এইখান থেকেই তার ত্রিভুজটা বানিয়েছিলেন, পরে আলোচনা হবে বিস্তারিত, বাদ দেন। আচ্ছা, তাহলে আমরা সূত্র লেখা শেষ। ওকে, আমরা যে কোনোটা এভাবে একটা বড় স্কোয়ার বা কিউব করতে হলে আমরা যেন সহজে করে ফেলতে পারি। অলরাইট, চলেন এবার আমরা এটাতে চলে আসলাম, a প্লাস বি মাইনাস সি হোল কিউব। ও, এবার কিউব আছে তাই না? আচ্ছা, ঠিক আছে, করলাম। তাহলে প্রথমে কী হবে? এ কিউব, তারপরে হবে বি কিউব, তারপরে হবে মাইনাস সি কিউব। বলেন তো এবার মাইনাস হলো কেন? কারণটা হচ্ছে মাইনাস সি 3 বার গুণ হয়েছে, 3টা মাইনাস গুণ করলে মাইনাস সি হবে, বেজোড় সংখ্যক মাইনাস গুণ করলে, এটা তো জানেন। আচ্ছা, ঠিক আছে, তো খুবই ভালো কথা। এরপরে আসলাম, এখানে প্লাস দিলাম আপাতত। আচ্ছা, প্লাস প্রথমে দিব না, বুঝে তারপরে প্লাসটা দিই। আচ্ছা, কী হলো দেখেন, এ বি, হ্যাঁ, ওকে। তো ঘাত কিন্তু 3 হইতে হবে, তাই না? ঘাত 3 হইতে হবে। কেন? এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে এবং এখানেও 3 হবে, কারণ 3টা জিনিস গুণ হবে। তো এ প্লাস বি মাইনাস সি, এই জিনিসটা 3 বার আছে। এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, আবার এ প্লাস বি মাইনাস সি, 3 বার আছে। সো ঘাত কিন্তু 3 হইতে হবে। তার মানে 3টা উৎপাদক থাকতে হবে প্রতিটা পদের মধ্যে। এখানে এ 3 বার আছে, এখানে বি 3 বার আছে, এখানে সি 3 বার আছে, মানে সি ইন্টু সি ইন্টু সি, মানে মাইনাস সি টু মাইনাস সি ইন্টু মাইনাস সি। ওকে, ফাইন, নট এ বিগ ডিল। তো 3 বার যদি থাকে তাহলে একটাতে যেহেতু আমরা একরকম নিয়ে করেছি, মানে এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা লিখি, এ ইন্টু এ ইন্টু এ, এটা আছে। তো এই ধরনেরগুলো নেওয়া শেষ, বি ইন্টু বি ইন্টু বি, মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি, নেওয়া কিন্তু শেষ। এইবার আপনি এখানে তো একরকম নিতে পারবেন না, 2 রকম নিতে হবে। নিলাম 2 রকম, ঠিক আছে। তাহলে কি কি হচ্ছে? ওকে, লেটস ক্যারি অন। আমরা ধরে নিলাম যে ঠিক আছে, এ বি এবং সি 3টা জিনিস নিচ্ছি। 3টা জিনিস নিব না, প্রথমে 2 রকম নেই, এটা আগে নেই। তাহলে ধরলাম যে 2টা থেকে এ নিচ্ছেন আর একটা থেকে বি নিচ্ছেন, এরকম। তাহলে এ স্কোয়ার বি, এই ধরনেরগুলো হবে এ স্কোয়ার বি। তারপরে আবার একটা মাইনাস চিহ্ন দিলাম, এটা হচ্ছে এ বি স্কোয়ার, এরকমও তো হইতে পারে, তাই না? সো এটার তো একরকমের না। আচ্ছা, তারপর আবার একটা মাইনাস দিলাম, সেটা হচ্ছে, এই মাইনাসগুলো কিন্তু আসলে পার্মানেন্ট মাইনাস না, ঠিক করতেছি, বলি শুনেন খালি। আচ্ছা, তাহলে এ বি এর নিলাম, এ সি এর নিই, এ একটু জায়গা রাখলাম সামনে, এ স্কোয়ার সি নিচ্ছি, মাইনাস আবার দিলাম, এ সি স্কোয়ার নিলাম, এ বি নেওয়া শেষ, এ সি নেওয়া শেষ। এবার বি সি নিচ্ছি, তো আবার একটা মাইনাস দিলাম, বি বি বি, আচ্ছা, বি স্কোয়ার সি নিলাম, বি স্কোয়ার সি নিলাম, মাইনাস দিলাম, বি সি স্কোয়ার নিলাম। আচ্ছা, নেওয়া শেষ হলো। তো 2 রকমের নেওয়া শেষ হলো। এবার তো 3 রকমও থাকতে পারে। কেন 3 রকম থাকতে পারে? আমরা যদি একটু খেয়াল করি, একটুখানি খেয়াল করি, ওকে, সেটা কি? সেটা মোতাবেক জিনিসটাতে কি আছে? এ প্লাস বি মাইনাস সি, আরেকটা আছে এ প্লাস বি মাইনাস সি, আরেকটা আছে এ প্লাস বি মাইনাস সি। এটাই তো, এটা নাকি 3 বার। আচ্ছা, এখান থেকে এ নিলাম, এখান থেকে এ নিলাম, আর এখান থেকে বি নিলাম, তাহলে এ স্কোয়ার বি হবে, এইভাবে হবে আর কি। আচ্ছা, হইল, ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এবার 3টা থেকে তো 3 রকম নেওয়া যেতে পারে, একটা থেকে এ নিব, একটা থেকে বি নিব, একটা থেকে সি নিব, এরকম তো নেওয়া যেতে পারে। আচ্ছা, এইবার একটু সবগুলো আগে লেখা শুরু করি। তাহলে এ বি সি এর একটা থাকবে, তাই না? এইটুকু তো বোঝা যাচ্ছে যে এ বি সি এর একটা থাকবে। লিখে দিলাম আগে এ বি এবং সি, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ভালো করে শুনেন কিন্তু, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করলেই পারবেন। নিজে নিজে কিছু লিখে লিখে প্র্যাকটিস করবেন, দেখবেন পারবেন, মুখস্থ করতে হবে না কিছু। আচ্ছা, দেখেন এবার সবগুলো লিখবো। এই যে মাইনাসের পর একটা ফাঁকা জায়গা লিখে রেখেছি, ওখানে একটা সহগ লিখবো, আর মাইনাস হবে না প্লাস হবে সেটা ফাইনাল করবো। সো মাইনাসকে তো প্লাস বানানো যায়, প্লাসকে মাইনাস বানাতে গেলে ওটা মুছতে হয়, সেই জন্য মাইনাস দিয়ে রাখছি আর কি। আচ্ছা, টেনশন নাই, আসে। তো দেখেন, এ স্কোয়ার বি কতভাবে আসা যায়? প্রথম 2টা থেকে এ নিলেন, পরেরটা থেকে বি নিলেন, অর্থাৎ বি এটা থেকে নিলেন, আরেকবার বি এটা থেকে নিলেন, বাকি 2টা থেকে এ নিলেন, আরেকবার বি এটা থেকে নিলেন। সো 3 ভাবে নেওয়া যায়। তাহলে এটা 3 হবে এবং এটা ডেফিনেটলি প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ এখানে এও প্লাস বিও প্লাস, এ প্লাস বি প্লাস, এও প্লাস বিও প্লাস, তাহলে সবগুলো প্লাস গুণ করলে প্লাস হবে। হয়ে গেল, ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনি এ প্লাস বি হোল কিউবের সূত্রটাও কিন্তু এইভাবেই আসছে আসলে। পরে আলোচনা হবে বিন্যাস সমাবেশের তত্ত্ব দিয়ে। এমনি তো প্রমাণ আপনারা পারেনি। আচ্ছা, আসেন। তো এবার কী করলেন? এখানে বসাবেন, এবার এ বি স্কোয়ার নেবেন, তাহলে 2টা থেকে বি স্কোয়ার নেবেন, একটা থেকে এ নেবেন, একইভাবে এটার সহগটা 3 হবে এবং এটা প্লাস হবে। আচ্ছা, এ স্কোয়ার সি, সো এ স্কোয়ার সি কীভাবে হবে? আচ্ছা, এ আর সি নেবেন, তাই না?
তো এ স্কোয়ার দুইটা থেকে এ নেবেন আর একটা থেকে সি নেবেন, নিলেন ভালো কথা, এ স্কোয়ার সি। আবার পরের বার এই দুটো থেকে এ নিলেন, এটা থেকে সি নিলেন, পরের বার এই দুটো থেকে এ নিলেন, এখান থেকে সি নিলেন। সো এটাও 3 হবে, কিন্তু এটা মাইনাস হবে, কারণটা কি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, আর মাইনাস সি গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি হয়। আচ্ছা, এটা কী হবে, এটা প্লাস হবে, বোঝা যাচ্ছে কেন, কারণ দুইটা সি নিবেন, দুইটা সি তো প্লাস হবে, মাইনাস আর মাইনাস, আর একটা এ নেবেন, কিন্তু সবটা 3 হবে, একই কারণে লিখলেন। এবার বি স্কোয়ার সি, তো বি স্কোয়ার সি একইভাবে হবে, কারণ এ যেমন পজিটিভ, বিও কিন্তু সব জায়গায় সেরকম পজিটিভ, এও যেমন সব জায়গায় পজিটিভ, বিও পজিটিভ, তাহলে এখানে 3 হবে এবং সেটা মাইনাস হবে, কারণ এ স্কোয়ার সি যেহেতু মাইনাস হয়েছে, এটাও মাইনাস হবে, আর চিন্তা করার দরকার নেই, আপনারা তো বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর কী করলেন, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি আবার প্লাস হয়ে যাবে, বি সি স্কোয়ার, সরি বি সি স্কোয়ার, এটা আবার প্লাস হবে এবং 3 হবে। এবার এই মামা, এরপর ভেজালের মামা, ঠিক আছে। আচ্ছা আসেন, এ বি সি, আচ্ছা এটা থেকে এ নিলেন, এটা থেকে বি নিলেন, আর এটা থেকে সি নিলেন। সো একটা উপায় হইতে পারে, আবার একটা উপায় হইতে পারে, এটা থেকে এ নিলেন, এটা থেকে বি নিলেন, কিন্তু ওইটা থেকেই সি নিলেন। তাহলে একটা থেকে সি নিয়ে দুইভাবে করা যায়, বুঝেন। আমরা বিন্যাস সমাবেশে কিন্তু ডিটেল আলোচনা করবো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, ওয়াদা রাহামেরা। সো আসেন, তাহলে এখান থেকে গেল, একটা থেকে সি নিয়ে আপনি দুইভাবে নিতে পারেন, এখান থেকে এ নিতে পারেন অথবা এখান থেকে এ নিতে পারেন। তাহলে একটা থেকে সি নেওয়া অবস্থায় এ আর বি দুইভাবে সিলেক্ট করা যায়, এখান থেকে বি, এখান থেকে বি। তাহলে আরেকটা থেকে সি নিলে আর ওইভাবে আরও দুইভাবে পারা যায়, তাহলে আরেকটা থেকে সি নিলে আরও দুইভাবে পারা যায়, তাহলে 3 গুণে 6ভাবে পারা যায় এটা। তো এটা 6 হবে, এটা নিশ্চিত বোঝা গেল আর কি। আচ্ছা, এরপরে আপনারা গুণ করে দেখেন এটা হয় কি না। আচ্ছা, এরপরে দেখেন যে ঠিক আছে, এটা করলেন, আপনি বসা দিলেন, 6 বসা দিলেন, কিন্তু একটু ঝামেলা থেকে গেলো। ঝামেলাটা কী বলেন তো, ঝামেলাটা থাকলো সেটা হচ্ছে প্লাস না মাইনাস হবে, এটা এই দেখি মাইনাসই থাকবে নাকি প্লাস হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এ আর বি সবসময় পজিটিভ আর সিটা সবসময় নেগেটিভ, সুতরাং এ বি সি সবসময় মাইনাস হবে। টেনশন লেনে নেই, দেনে গবি নেই, বাদ দেন। সো এইটা বাদ, আপনার উপরেরটাই হলো খেলা ফাইনাল হয়ে গেল। পরের স্লাইড, বুঝতেছেন তো। এবার একটা গুণ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এর আগেবার তো সবগুলো একই রকমের ছিল, এবার একই রকমের না, একটা গুণ করতেছি ক্লিয়ার করার জন্য, আপনাকে ধারণাটা ক্লিয়ার করার জন্য। চলেন তো দেখি গুণটা লিখি, এক লাইন নিব আর কি, এক লাইন। গুণ তো আপনারা পারেনি, ক্লাস 6-এই শিখে গেছেন। আচ্ছা অসুবিধা নেই, একবার এক লাইনে করবো আর কি, দেখি। আচ্ছা, তো কী হলো, প্রথমে আপনি এ আর এ গুণ করলেন, এ স্কোয়ার হলো, বি আর বি গুণ করলেন, মাইনাস বি স্কোয়ার হলো, কারণ এখানকার বি পজিটিভ আর এখানকার বি নেগেটিভ। মাইনাস সি আর প্লাস সি গুণ করলেন, তাহলে মাইনাস সি স্কোয়ার হলো। তো নিলেন, নেওয়ার পর নেওয়া শেষ তো। এবার এ বি, এখান থেকে বি আসতে পারে, আচ্ছা নেন। এখান থেকে বি, এটা মাইনাস, এখান থেকে বি, এটা প্লাস, তাহলে এ বি থাকবে না, তাহলে 0 এ বি থাকবে, 0 এ বি, অর্থাৎ 0 এ বি থাকবে। কেন দেখেন, এই এ আর এইখানে মাইনাস বি, সো মাইনাস এ বি, আর এই এ আর এখানকার প্লাস বি, তাহলে প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল হয়ে গেলো, 0। তাহলে এ বি থাকলো না, নাই, এ বি নাই। বোঝার জন্য এটা লিখছি, এটা পরীক্ষা হলে আপনার লিখতে হচ্ছে না। আচ্ছা, এ বি নাই, কী করলাম জানো, আচ্ছা মুছতে হবে, তাই তো, মুছে দিলাম। আচ্ছা এইটাই মুছে দিলাম এই জন্য যে হচ্ছে ওটা আপনার লিখতে হবে না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। মানে আমার তো বলতে পারতে হবে যে কী কারণে কী করছি, সেটা আপনার সঙ্গে কমিউনিকেশনটা তো করতে হবে, সেই জন্য। আপনার তো পরীক্ষা হলে কারোর সাথে কমিউনিকেশন করতে হচ্ছে না, তো আপনার এটা লিখতে হচ্ছে না। এবি গেল, এবার এসি আসেন, এখানে সি প্লাস, এখানে সি মাইনাস, ওমা এসি গায়ে ফেলেন এসি। এবার বিসির পালা, তো বি, এখানকার সি নেন প্লাস, আর এখানকার মাইনাস বি, মাইনাস সি নেন, ये भी প্লাস है কারণ মাইনাস বি আর মাইনাস সি, তাহলে 2bc। আচ্ছা, এই 2bc, তাহলে এ বি নিলেন, এ সি নিলেন, বিসি নিলেন, আর কোনো কিছু নেই, এর অ্যান্সার। এবার আপনি গুণ করে দেন এটা হয় কিনা, ঠিক আছে। আচ্ছা চলেন পরের স্লাইডে। আচ্ছা, এত এর বিপরীত ফাংশন। আচ্ছা, ওই কোনো এক প্রাচীনকালে এই ধরনের বিপরীত ফাংশন আপনাদের বুয়েটিয়ান বড় ভাইয়ারা, তারা অনেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাদের ভিতরে কেউ আমার সিনিয়রও থাকতে পারে। তো যাই হোক, আমার সিনিয়রেরা অবশ্য নামকরণ করে নাই, তো আমার জুনিয়রেরা যারা পড়াতো অনেকে বই থেকে পাশ করে গেছে, তো তারা এই রুলটার নাম দিয়েছিল ইয়াহু চুচু রুল। ইয়াহু চুচু, কী নাম দিয়েছিল? ইয়াহু চুচু চুচু রুল, ইয়াহু চুচু রুল নাম দিয়েছিল এটা। अच्छा ठीक है, याहू चुचू रूल कैसे आया ये बात करने को नहीं है, এটা আমরা এখন চিন্তা করবো না। আমরা যেটা চিন্তা করবো রুলটা কি, দেখেন এই রুলটা আপনি যদি এটাকে
বিপরীত ফাংশন নির্ণয় করেন, নির্ণয় করলে যে জিনিসটা হবে এইখানে যেই জিনিসটা থাকবে এটার চিহ্ন পরিবর্তন হয়ে এক্সের সঙ্গে চলে যাবে, আর এক্সের সঙ্গে যেটা থাকবে ওইটার চিহ্ন পরিবর্তন হয়ে এখানে চলে আসবে। আপনি এটার বিপরীত ফাংশন বাসায় নির্ণয় করে দেখতে পারেন, এটা হবে। সো এটার বিপরীত ফাংশনটা সরাসরি আমরা শুধু এইটা লিখব যে এফ এক্স, ওই এফ ইনভার্স এক্স, এফ এক্স তো লেখাই আছে। আচ্ছা বলেন না কেন, আমি ভুল লিখলে বলবেন। ও আচ্ছা, আপনারা তো এখানে নাই। আচ্ছা, এটা মাইনাস ডিএক্স মানে ডেক্স প্লাস বি, আর এখানে হচ্ছে সি এক্স। হ্যাঁ, এটার সংক্ষেপটা বললাম না, খারাপ শোনায়। সো এখানে কী হলো, এটাকে নেগেটিভ করে এখানে এনে দেবেন। এইটা হলো বিপরীত ফাংশন, বের করলে এটাই আসবে। সো ইয়া হচ্ছে রুল, ভালোই নাম দিচ্ছে পোলো ভাই। আচ্ছা আসেন, চলে আসেন, সহজে উৎপাদক বিশ্লেষণের উত্তর পরীক্ষা করা যায়, অপশন টেস্ট। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস বলি আপনাদেরকে, জিনিসগুলো আসলে আপনারা সব জানেন, বলেন জানেন না? আমি যে লাইনটা দেখাচ্ছি, ইটস নট বেসিক্যালি শর্টকাট। এটা দুর্বল স্টুডেন্টদের যে মুখস্থ করে নিয়ম ধরে শর্টকাট করা, ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি জিনিসটা জানেন কিন্তু কখনো ওটা করে দেখেন নাই বা প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে নাই। এখন আপনার পরীক্ষা দিতে গেলে কাগজ থাকবে না, ক্যালকুলেটর থাকবে না, সময় কম থাকবে, আরে কী মুশকিল, কাগজ কম দিবে। সো সব কিছু মিলে কেমন কেমন জানি একটা হয়ে যাবে। তো এইসব কারণে এই জিনিসগুলো বলা আর কি, আপনাকে গাইড করে দেওয়া। আপনি করবেন কি, বইয়ের অঙ্কগুলো ভালো করে করবেন, আর যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করতে পারেন সেখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করবেন, আর কোনো কিছু দরকার নেই, লাগবে না, ঠিক আছে? আর বইয়ের শুরুতে আপনারা তো শুধু অনুশীলনীতে চলে যান কিংবা উদাহরণগুলো করেন, উদাহরণ বা অনুশীলনী এইসবের আগে, অনুশীলনীর আগে উদাহরণ থাকে, উদাহরণের আগে কিছু থিওরিজ লেখা থাকে, এগুলো একটু বোঝার চেষ্টা করেন, এগুলো একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনার পরীক্ষাটা ভালো হবে। কারণ কখনো কখনো সংজ্ঞা আসে, সেগুলো আমি বলছি না, কারণ ওটা বইয়েই আছে, আপনি তো পারেন, ওটা আমার চেয়ে ভালো পারেন। হ্যাঁ, আমি বলার আগে আপনি বলে ফেলবেন, সেই জন্য আমি আর বলতে দিই না, লজ্জায়। আচ্ছা, অসুবিধা নেই, আসেন চলেন উৎপাদক বিশ্লেষণ। ধরেন আমি আপনাকে একটা সিম্পল কেস বলি। আচ্ছা, মনে করেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা তো উৎপাদক বিশ্লেষণ আপনারা জানেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এটা আবার মিল টার্ম করেও আপনারা অনেকে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সব বলা হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ওইটা লিখবো না, কী লিখবো? ধরেন এরকম একটা জিনিস লিখলাম যে এটা সবসময় কত, এটা মনে করেন ক্লাস 6-এর বাচ্চার প্রশ্নের মধ্যে আসলো, তো তার কাছে যদি একটু কঠিনই নাকি, আপনারা তো একটু বড় হয়ে গেছেন, অনেকে আবার ক্লাস 6-7 এগুলো পড়ান, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, পড়ানো খুব ভালো জিনিস। বিদ্যা মানে একটা জিনিস যত দান করবেন তত বাড়বে, আর এটা বাড়লে লাভ আছে স্যার, পরে বুঝবেন। আচ্ছা আসেন, এখানে ধরেন এটা সবসময় কত, মনে করেন এ বি সি ডি অপশন দেওয়া আছে, এ বি সি ডি। আচ্ছা, অপশন দেওয়া আছে, অপশনে কী করলেন, মনে করেন দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, মনে করেন দেওয়া আছে। ক্লাস 6-এর বাচ্চা তো, আপনাকে ক্লাস 6-এ নিয়ে গেছি আর কি, মনে করেন আপনি পড়াচ্ছেন। আচ্ছা, এরকম একটা অঙ্ক দিলেন, ওকে যাই তাড়াতাড়ি এটা সব কর। আচ্ছা হলো, তো কী হচ্ছে দেখেন। আচ্ছা ঠিক আছে, এইবার ধরেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে নান অপশন, মনে করেন উপরে কোনোটি না। আচ্ছা হইল, এখন ও বেচারা এটাকে মিলটার্ম করতে পারতেছে না, আর সূত্রটাও তার জানা নাই। সে যদি একটু বুদ্ধিমান, একটু চালাকি হয়, আর যদি সে আপনার আত্মীয় হয়, মানে আপনি যাকে শেখাচ্ছেন বা আপনি আপনার ছাত্র হয়, তাহলে তো সে পেরেই যাবে। কেমনে পারবে দেখেন, এই অপশন টেস্টটা আপনারা সবাই জানেন। উৎপাদক বিশ্লেষণটা না করতে পারলো, মনে করেন এ আর বি এর দুইটা মৌলিক মান ধরে নেন, ঠিক আছে? এ আর বি এর দুইটা মৌলিক মান ধরে নেন, মনে করেন এ এর মান ধরলেন 3 আর বি এর মান ধরলেন কত, 2। আচ্ছা ধরেন 3 ধরলেন আর 2 ধরলেন, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে নিই, দ্যাট ইজ বেটার, কারণ আমরা এটা রাফ করতেছি বোঝার জন্য। সো 3 ধরলেন আর 2 ধরলেন, তাহলে 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, তাই না? সো এটার মান তখন 5 হচ্ছে। ওকে, এখন এই 3 আর 2 ধরে এখানে কোথায় 5 হয় সেটা দেখবেন, সেটাই ওইটার উৎপাদক বিশ্লেষণ। আর সেটা যদি উৎপাদক বিশ্লেষণ করা থাকে অবশ্যই, এই আর কি। সো এটা কিছু কিছু জায়গায় চালাকি করার সুযোগ করে দেয় আপনাকে। সো সেটা উৎপাদক বিশ্লেষণ করা থাকতে হবে, আবার না থাকলে তো হবে না, আবার পার্শিয়াল করা থাকলেও হবে না। অতটুকু সেন্স তো আপনার থাকবে, যেহেতু আপনি একটা ভালো স্টুডেন্ট মোটামুটি পড়তেছেন। কি ঠিক বলতেছি? আচ্ছা আসেন, আমি ভুল বললে কিন্তু আমাকে বলবেন, পরে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কমেন্টগুলো রিপ্লাই দিব, টেনশন করেন না। আচ্ছা এবার কী হলো, ধরেন আচ্ছা কী জানি ছিল, 3 আর 2 না, 3 আর 2 5, 5-এর স্কোয়ার করলে 25 হয়, এটা উত্তর না, এটা তো 25 আসে, এটা কেমন হবে? হবে না, এটা হবে না। আচ্ছা 3 থেকে 2 বাদ দিলে 1 থেকে 1-এর স্কোয়ার করলে 1 আসে, ওমা এটা তো বেশি কম, এটা হবে না। এখানে 3 আর 2 5, আর 3 থেকে 2 বাদ দিলে
1 হয় নাকি? আচ্ছা, তাহলে 5 × 1 5 হয়, এইটা 5 হয়। সো এই দেখেন, এই যে হয়ে গেছে, তার মানে এইটা উত্তর হয়। এইভাবে অপশন টেস্ট আপনারা করতে জানেন। অপশন টেস্ট যে আপনারা আমার চেয়ে কম পারেন এমনটা না স্যার, আপনারা ভালো পারেন। আমি একটু দেখা দিলাম আর কি, যে অনেক সময় মানে উৎপাদক বিশ্লেষণটা যে অপশন টেস্ট দিয়ে করা যাবে, এটা কখনো হয়তো বা চিন্তা অনেকে নাও করতে পারে, অথচ সে ভালো স্টুডেন্ট, সব ভালো পারে, ভালো বুঝে, কিন্তু কখনো এই ফাঁকিবাজিটা করার দরকার পড়ে নেই। কিন্তু ভর্তি পরীক্ষা মানে কিন্তু ফাঁকিবাজি আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনারা অনেকে বইটা ভর্তি হবেন, মেডিকেলে ভর্তি হবেন, ফাঁকিবাজি করেই ভর্তি হতে হবে এই জায়গায়। ফাঁকিবাজি মানে পড়ায় ফাঁকিবাজি না, মানে ওই পরীক্ষার মধ্যে ওই কোশ্চেনের একটা খুঁত ধরে কিংবা কোশ্চেনের একটা ছিদ্র ধরে ওই ছিদ্র দিয়ে বেরোয় যেতে হবে, সহজে অল্প পরিসরে কম কাগজ খরচ করে ফেলতে হবে। এই ব্যাপারটা হচ্ছে তাই, কনফিডেন্সের সাথে করতে হবে। চলেন, এটা বললাম হচ্ছে অপশন টেস্টের একটা কিছু কথাবার্তা বললাম। আচ্ছা, এবার আসেন উদাহরণ 12। আচ্ছা, a + b = 5 আর ab = 6, a³ + b³ এর মান কত? তো এটা আপনাদের কাছে ডাল ভাত অঙ্ক, তাই না? আচ্ছা, কখনো কখনো শুধু পরীক্ষার মধ্যে শুধু উত্তরটা লিখতে হয়। সো এই আজকের যে স্লাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে শুধু উত্তর লিখতে হয় কিংবা এমসিকিউতে টিক দিতে হয়। আপনার হাতে ক্যালকুলেটর নাও থাকতে পারে, থাকতেও পারে। সো থাকার জন্য আরেক ব্যবস্থা নিব, আর না থাকার জন্য আরেক ব্যবস্থা নিব, সমস্যা নেই। সো ক্যালকুলেটর থাকার ব্যবস্থাগুলো পরের ক্লাসগুলোতে আমি আলোচনা করবো, ক্যালকুলেটর না থাকার ব্যবস্থাগুলো আজকে আলোচনা করছি অল্প পরিসরে করার জন্য। আসেন, তো a + b = 5, তো কী হয়েছে? আচ্ছা, তো ধরলাম a এর মান 1। এই ये सफ़ेद कैसे हो गया? আচ্ছা, a এর মান যদি 1 হয় তাহলে b এর মান হচ্ছে 4, তাহলে 5 হবে। কিন্তু 4 1-কে এই যে 1 আর 4 গুণ করলে তো 4 1-কে 6 নাকি? তা তো হয় না, তাহলে এটা হবে না। তাহলে a এর মান যদি 2 হয় তাহলে b এর মান হচ্ছে 3। এবার 3 × 2 = 6, ওমা এত মিলছে, 3 × 2 বা 6। তার মানে অবশ্যই a এর মান 2, b এর মান 3, অথবা b এর মান 2, a এর মান 3, তাই না? b এর মান 2, a এর মান 3। তো তাহলে 2³ কত? এটা 2³ হচ্ছে 8, আর 3³ হচ্ছে 27, সমান সমান হচ্ছে 35। ये आपको लिखना है आंसर स्क्रिप्ट में, ঠিক আছে? কপি में लिखना है। সো এইটা আপনার অ্যান্সার, এইটা অ্যান্সার। অঙ্ক না করেই অ্যান্সারটা বলে দেওয়া যায়। একটু ট্রায়াল করেন, দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, হলো, তাহলে কী হলো? অঙ্ক না করে একটা ফাঁকিবাজি করলাম। আচ্ছা, আপনারা আবার বলেন না যে এই স্যারে অঙ্ক না শিখায় ফাঁকিবাজি শিখাইতেছে কেন? ও স্যার, যে যত ফাঁকিবাজি করতে পারবে সে তত তাড়াতাড়ি ওখানে চান্স পাবে। সুতরাং ফাঁকিবাজির মূল কথা, পড়াই হচ্ছে মূলত বুয়েট অ্যাডমিশন। সো এখন আপনাদের একটু পড়াচ্ছি বা একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা পারবেন, একটাতে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করতেছি, পড়াচ্ছি না আসলে। হ্যাঁ, মানুষ আসলে বড় বড় স্টুডেন্টদেরকে পড়ানো যায় না, ওরা নিজেরাই শিখে। আসেন, তাহলে কী হলো? এটা 35 গেছে, পরের স্লাইড। আচ্ছা, এবার এটা এই ধরনের জিনিস থাকলে আপনারা একটু ভয় পেয়ে যান। অবশ্যই নবম দশম শ্রেণীতে অনেকেই এটা করছেন, বোর্ডেও মাঝে মাঝে লাগতো, কিন্তু এটা অনেকটা মুখস্থের মতো, যে এটা এইভাবে হইলে এটা এইভাবে এটা, কিন্তু এটা করার একটা নিয়ম আছে। আমি নিয়মটা একটু বলে দিচ্ছি। সো নিয়মটা নিয়ে পরে কথা বলবো। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন আপনি এটাকে কি বলে, জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা, এগুলো যখন পড়বেন তখন, ঠিক আছে, তখন আমরা এটা নিয়মটা নিয়ে, কেন নিয়মটা এরকম হয়েছে, কীভাবে আমি এটা পেলাম, সেটা আমি পরে বলবো। আসেন, এটাকে আমরা একটু করতেছি। তো প্রথমে যেখানে রুট ওভারটা আছে, রুটের নিচে যেখানে রুট আছে, ওই জিনিসটাকে আপনি নেবেন, নিয়ে কী করবেন, 2√6 এটাকে একটা 2 দিয়ে আস্ত ভাগ করে দিবেন। আগে প্রথমে যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দিবেন। কী করলেন? এরপরে এটা √6 পাইলেন। আচ্ছা, এইবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করবেন যথেচ্ছা। আচ্ছা, এর উৎপাদক বিশ্লেষণ করলে হয় 1, √2 আর √3। এইবার এই উৎপাদক গ্রুপটাকে এই উৎপাদকগুলোকে 2টা গ্রুপে ভাগ করবেন। ওই যে মিল টার্মে যেভাবে করেন অনেকটা সেইভাবে 2টা গ্রুপে ভাগ করে তাদের বর্গের কি করবেন, 2টা গ্রুপের এটারও বর্গ আর এটারও বর্গ তার সমষ্টি করে দেখবেন যে 5 হয় কিনা। যেই সমষ্টিটাতে 5 হয়, যেই গ্রুপের বর্গের সমষ্টিটাতে 5 হয়, যেই গ্রুপের বর্গের সমষ্টিটাতে 5 হয়, সেইটাই আপনার অ্যান্সার। আসতেছি। তো ধরেন আপনি প্রথমে 1কে এক গ্রুপে নিলেন আর এটাকে আরেক গ্রুপে নিলেন, মনে করেন নিলেন। তো নিলে কী হবে, এটা √6, তো এটাতে গুণ করলে √6 হয়, √6 তার বর্গ করলেন আর 1-এর বর্গ করলেন, তাহলে 1 হয়, 1-এর বর্গ করলেন। তো এই দুটার যোগফল তো 7 হয় স্যার, এখানটা আছে 5, তাহলে হবে না। এবার 1-এর সাথে 2কে নিলেন, তার মানে এটা হচ্ছে না। সো আচ্ছা, আমি নিচে আরেকবার একটু লিখি। এবার 1-এর সঙ্গে √2কে নিলেন, নেওয়ার পরে 1 × √2 আর ওই পাশে √3কে নিলেন। এইবার এই দুইটার বর্গের সমষ্টি করলেন। সমষ্টি করলে কি হচ্ছে, একটু সবুজ দিয়ে দিলাম, হ্যাঁ,
सो সবুজ দিয়ে দিলাম, এই এটা তো 2, ये 3 कैसे हो गया? আচ্ছা এই স্যার দিয়ে দিলাম। এইবার দেখেন তো স্যার, এইটার বর্গের সমষ্টি কিন্তু 5 হয়, দেখছেন? সো √21 √2 তার স্কোয়ার করলে স্কোয়ার ক্যান্সেল হলে রুট এর সাথে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 2 থাকে, এখানে স্কোয়ারের রুট ক্যান্সেল হলে 3 থাকে, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে আপনি নিশ্চিত থাকেন যে এইটা √2 আর √3, এটার রেজাল্টটা হচ্ছে √2 প্লাস √3। আর যেহেতু বর্গমূল করতেছেন, এটা প্লাস মাইনাস সামনে দিয়ে দিয়েন ফুল মার্কস এনশিওর করার জন্য, এই আর কিছু না। তাহলে বাদবাকিটা কীভাবে হচ্ছে, এটা কীভাবে আসলো, সেটা একটু আপনি এই ভিতরের জিনিসটাকে a+b² করে সাজালেই বুঝতে পারবেন। আর এখন না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা জটিল সংখ্যা পড়ার সময় আমি আলোচনা করে দেবো। ওয়াদা রাহা ফিরসে ওয়াদা রাহা। আচ্ছা আসেন, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, আপনি বুঝে ফেললেন কীভাবে অ্যান্সার করতে হবে। চলেন, একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। কী বলছে এটি তো বুঝতেছি না, আপনারা কিছু বুঝতেছেন? আচ্ছা, একটি বইয়ের মূল্য হলো 24 টাকা, বুঝলাম, একটা বই কিনলাম, এটা মূল্য হলো 24 টাকা। আচ্ছা ঠিক আছে, এই মূল্য বই তৈরি ব্যয়ের 80%। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে একটি বইয়ের যে মূল্য আছে এটা হলো 24 টাকা, ঠিক আছে 24 টাকা, 24 লিখলাম, এই লিখলাম, এটা 24 হয়েছে তো নাকি? আচ্ছা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। তো সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? তখন আপনি তো পার্সেন্টেজে হিসাব করা শুরু করে দেবেন, নাহলে অনুপাত সমানুপাত দিয়ে করা শুরু করে দেবেন। তো দেখেন, বাকি মূল্য সরকার ভর্তুকি টাকা দিয়ে থাকে, তো 80% হচ্ছে 24, তাহলে 80% ব্যয়, আর 20% কে দেয়? এটা সরকার ভর্তুকি দেয়। 80% হচ্ছে এই 24, তাহলে 20% কত? ব্যাপারটা তাই, তাই না? তাহলে 20-এর তুলনায় 80 কত গুণ বড়? 4 গুণ, তাই না? তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেন। বুঝছেন কিছু? আচ্ছা করি, 4 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে এই 6 টাকা সরকার ভর্তুকি দেয়। কত টাকা ভর্তুকি দেয়? 6 টাকা। স্যার উত্তর হয়েছে এবার। আচ্ছা আসেন, আর একটু ব্যাখ্যায় চলে যাই না, বেশি শর্টকাট হয়ে যাচ্ছে, বেশি শর্টকাট হয়ে গেলে আবার সমস্যা, অনেকে আবার বকাঝকা করবে আমাকে, এই স্যার আপনি এগুলো কী শুরু করছেন? আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে বুঝাই দেন, আপনার কি সময় নাই নাকি? আচ্ছা তো এই আর কি একটু বলতেছি, আসেন আসেন। সো কী কালার নিব এটা তো বুঝি, কালারই তো খুঁজে পাচ্ছি না, নিব তো পরে, আগে তো খুঁজে পাইতে হবে। আচ্ছা আসেন, এইবার আমি একটু বলি, একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা, 24 তো না 24, আচ্ছা আমার আবার 4টা চোখ তো, 24 টাকা। এই মূল্য বই তৈরি ব্যয়ের 80%, মানে 80% বই তৈরি ব্যয়ের 80%। তার মানে বইয়ের যে আসলে ব্যয়, আসলে যে মূল্য, সেই মূল্যের হচ্ছে 80% হচ্ছে 24 টাকা। তাহলে 80% বাদ দিলে আরও 20%, যেটা সরকার ভর্তুকি দিছে, সেই 20% তাহলে কত? তাহলে 80% যদি 24 টাকা হয়, তাহলে 20% তো কম হবে, মানে 20-এর তুলনায় 80 যত গুণ বড় তত ভাগ হবে। তাই 20-এর তুলনায় 80 তো 4 গুণ বড়, 4×20 = 80, তাহলে 4 ভাগের 1 ভাগ হবে, ওই 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি আর কি। বা জিনিসটাকে সহজে বোঝার জন্য এইভাবে ভাবতে পারেন যে 80%, এটা তো করলে তো আবার অঙ্কই করে ফেললেন, তো অঙ্কটা না করে কেন করা যায় সেটা একটু বলছিলাম আর কি। এটা হলো 24, তাহলে 1% 24/80, আর 20% নাকি? 20% পাইছি থেকে 100 থেকে 80 বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা কত? এটা হলো 24 ভাগ হলো 80 গুণন 20। সো इसका मतलब कितना हुआ? এটা হলো 4 = 6। সো কত টাকা ভর্তুকি দেয়? 6 টাকা ভর্তুকি দেয়। এই 20 পাইছি হলো থেকে 100 - 80 থেকে, 100 - 80 থেকে এই 20 পাইছি। আচ্ছা ভালো হয়েছে। আর যারা অনুপাত দিয়ে করেন, এটা তো ঐকিক নিয়ম না, ইউনিটারি মেথড, যারা ইংলিশ ভার্সনের আছেন এটা হচ্ছে ইউনিটারি মেথড। আর ওই ইয়েটা হলো যারা যারা কী করেন, ভর্তুকি দিয়ে করেন নাকি? না, ভর্তুকি না, মানে যারা হচ্ছে
অনুপাত সমানুপাত দিয়ে করেন, সমানুপাত দিয়ে করেন। তারা কি করেন? তারা করেন হচ্ছে 24-এর সঙ্গে 80-র যে অনুপাত, এক্সের সঙ্গে 20-এর সেই অনুপাত হো গিয়া। সো এক্স থেকে কি করেন, এই 20টাকে দিকে গুণ করে দেন, 24/80 গুণন হচ্ছে 20। সো ইসকা মতলব হওয়া 6। সো আপনি যেভাবে চান। তো আমার এটাতে হচ্ছে কি সম্পূর্ণ মুখে মুখে কোনো অঙ্ক নাই, এটা তো 2টা লাইন লাগতেছে, কিছু লিখতে হচ্ছে, এটা তো লিখতে হচ্ছে। চল পরে স্যালারি যাই। আচ্ছা, তো আসেন, টাকা n সংখ্যক কমলা বিক্রি করায় r% ক্ষতি হয়। 1 টাকায় n সংখ্যক কমলা বিক্রি করছে, r% ক্ষতি হয়েছে। ভালো করছে, খুব ভালো কাজ করছে এটা। s% লাভ করতে হলে টাকা কয়টি কমলা বিক্রি করতে হবে? অঙ্ক তো পারেন সবাই, তাই না? বইয়ের অঙ্ক মনে হয়, সিলেবাসটা আমি পড়াই না, কিন্তু এই ধরনের অঙ্ক বই আছে, যেহেতু প্রতি বছর একটু করে কলেজ অ্যাডমিশন পড়াই, সেই জন্য ধারণা আছে আর কি। আচ্ছা, টাকায় n সংখ্যক কমলা বিক্রি করায় r% ক্ষতি হয়। চলেন, আচ্ছা, তো টাকায় সবসময় কি করতে হয়? প্রতি কমলার দামে হিসাব করতে হয় এই ধরনের অঙ্কগুলোতে, লাভ ক্ষতি বলি আমরা, ঠিক আছে, লস প্রফিটের প্রবলেম। সো তাহলে টাকায় n সংখ্যক কমলা বিক্রি করা মানে হচ্ছে, শুধু বোঝার জন্য লাইনটা লিখতেছি, এটাও লেখা লাগবে না, আপনি মুখে মুখে বলতে পারবেন এটা, হ্যাঁ। সো মুখে মুখে বলতে পারবেন, কিন্তু মুখে মুখে যেন বলতে পারেন সেই জন্যই বোঝার জন্যই লাইনটা লিখতেছি, পরে বলবো যে মুখে মুখে কীভাবে করা যায়। চলে, তো একটা কমলার দাম হচ্ছে, টাকায় n সংখ্যক কমলা বিক্রি হয়, তাহলে একটা কমলার দাম হচ্ছে 1/n। আচ্ছা, হয়েছে। এবার r% ক্ষতি হয়েছে, এটাতে r% কী হয়েছে? ক্ষতি হয়েছে। r% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় 8 টাকা ক্ষতি হয়েছে, বা 1 টাকা হচ্ছে r/100 টাকা ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে 100 টাকা হচ্ছে r/100 টাকা ক্ষতি হয়েছে 100 টাকায়। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো একটা কমলার দাম হচ্ছে এত টাকা, তাহলে এত টাকা কত ক্ষতি হয়েছে? তো ক্ষতি হয়েছে দেখেন এইভাবে, খেয়াল করেন, এখানে এই এত টাকায় একটা কমলার দাম হচ্ছে এত টাকা। আমি শুধু বোঝানোর জন্য স্লো বলতেছি, এটা নিয়ে ভয় পাবেন না আবার, কিন্তু অঙ্কটা কিন্তু আপনি খুব দ্রুত পারবেন। আমি মনে মনে সলভ করে ফেলছি, আপনিও পারবেন। তো একটা কমলার দাম 1 টাকায় পাওয়া যায় n সংখ্যক কমলা, তাহলে একটা কমলার দাম হচ্ছে 1/n। এইবার 100 টাকায় ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে 1 টাকায় কত ক্ষতি হচ্ছে? তাহলে r/100 টাকা, এই পরিমাণ ক্ষতি হয়। কি পরিমাণ ক্ষতি হয়? এই পরিমাণ ক্ষতি হয়। কথাটা বুঝেন, কিন্তু অঙ্ক কিন্তু করতে পারবেন খুব তাড়াতাড়ি, কিন্তু পরীক্ষা হলে যেন সর্ষে ফুল না দেন, সেই জন্য এগুলো বুঝতেছি আর কি। আচ্ছা, চাইলে এতক্ষণে এরকম 2টা স্লাইড পার করে দেওয়া যেত। একটু বলে নিই, বাকি অঙ্কগুলোতে তো বেশি কিছু বললাম না। তো ঠিক আছে, আপনি r% ক্ষতি হয় ধরে নিচ্ছেন যে r/100, তাহলে ক্ষতি হয়েছে কত? পার কমলায় ক্ষতি হয়েছে এত টাকা। তো পার কমলার দরকার নেই, আমার দরকার হচ্ছে যে এত টাকা ক্ষতি হয়েছে, এত টাকা। ভালো হয়েছে। আচ্ছা, এই কথাটাকে একটু পরে সাজাবো আবার। তো এই ক্ষতিটা যদি আপনি পূরণ করে দেন, তাহলে আপনার এত টাকা পূরণ করতে হবে আগে, এত টাকা আগে পূরণ করতে হবে। এই 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 একটা কমলার দামের ভিতরে আগে এত টাকা পূরণ করতে হবে। পূরণ করার পরে s% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে? তাহলে s% এখন লাভ করবেন, তাহলে s% যদি লাভ করেন, তাহলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে সেটা একটু দেখেন। s% লাভ মানে, আবার যদি আপনি ধরেন যে, আচ্ছা এটা একটু আলাদা লিখি আগে বোঝার জন্য, তারপরে কথা বলবো। s% লাভ করবেন 100, তো 1 টাকায় লাভ করবেন হচ্ছে এত টাকা, আর এইটা কমলার দামের সাথে সংযুক্ত করার পরে একটু আলাদা কালি নিই, সময় তো আছে নাকি, সময় তো আর সমস্যা না। সো এখানে 1/n, এটা প্লাস করে দিলাম, যে টাকায় n সংখ্যক কমলা বিক্রি করায়। ভালো হয়েছে। একটা কমলার দাম কত? 1/n টাকা। তাহলে একটা কমলার দামে কিছু ক্ষতি আছে, সেই ক্ষতিটা কি হলো? এই পরিমাণ ক্ষতি হলো। কেন? কারণ একটা কমলার দাম, আর এইটা হলো আমার ক্ষতিটা, এটা হলো আমার ক্ষতিটা, এটা ক্ষতিটা কি? এই যেটা হচ্ছে ক্ষতিটা আমার, ঠিক আছে? প্রতি টাকায় ক্ষতি, তাহলে 1 টাকায় ক্ষতি হচ্ছে এত, আর এত, এটা না। এবার আপনি চিন্তা করতেছেন যে ঠিক আছে, এবার আপনি লাভ করবেন, তো লাভ করবেন কততে?
বুঝেন, কিন্তু এখানে কিন্তু একটা প্যাচ আছে, এখনও কিন্তু সঠিক কথাটা বলতেছি না আমি, আপনারা বুঝতেছেন অনেকে যে স্যার এটা কী বলছেন। আচ্ছা স্যার, এই যে যেই জায়গাটাতে আপনারা মিস্টেকটা করেন সেই জায়গাটা দিয়ে আমি হলুদ কালি এবং এটা কি বলে ইন্ডিগো কালি দিয়ে লিখছি। এই স্লাইডটা একটু ডিটেল আলোচনা করতেছি। টাকা দেখেন, আপনি ক্ষতিটা হিসাব করছেন এইটার মধ্যে, তাই না? এইটা তো স্যার বিক্রয় মূল্য, টাকা এর সঙ্গে কমলা বিক্রয় করলে বিক্রয়ের উপরে কি ক্ষতি হবে? মানে বিক্রয়ের পার্সেন্টেজ হিসেবে ক্ষতিকে কি হিসাব করা উচিত? উচিত না। এই জন্য স্যার কতগুলো জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, যাতে এই মিস্টেকটা না হয়, এই যে আপনি এই যে ইন্ডিগো কালার, এই যে আলাদা কালি দিয়ে লিখছি, এটা এই জায়গাটাতে যেন মিস্টেকটা না হয় সেই জন্য এই কথাগুলো বলা। আসেন, অঙ্ক কিন্তু সমাধানে এখন আশেপাশে যায়নি। কোথায় মিস্টেক হবে? একটা জায়গা দেখাইলাম, আরও মিস্টেক আছে, মিস্টেক হবে। সো এই মিস্টেকগুলো একটু দেখেন, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখেন, যখন বলছে যে টাকায় এন সংখ্যক কমলা বিক্রয় করায়, তো তখন আমি একটা কমলার দাম তো বের করে না, টাকায় এন সংখ্যক কমলা বিক্রি হয়, তাহলে এন সংখ্যকের দাম 1 টাকা, তাহলে একটার দাম 1/n টাকা। এটা কমলার বিক্রয় মূল্য, এটা ঠিক আছে। কিন্তু ওই বিক্রয় মূল্যের মধ্যে ক্ষতি আছে। যখন ক্ষতি আছে তখন একটা জিনিস মনে রাখবেন, এইটা হলো ক্রয়। আপনারা জানেন কিন্তু ভুল হয়ে যায়, আবার শর্টকাট করতে গেলে আরও ভয় লাগে বা ভুল হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু বলা 100 টাকায় ক্ষতি হচ্ছে। কী হচ্ছে? এটা হলো 100 টাকা। সো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এটা কিন্তু ক্রয় মূল্য স্যার, বুঝেন, বুঝাচ্ছি কিন্তু এখনও কিছু করতেছি না, সব মুছে দিয়ে অঙ্ক করবো। আচ্ছা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি হচ্ছে, ওইখান থেকে ক্ষতি হচ্ছে 8 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 মাইনাস 8 টাকা। বুঝছেন? 100 মাইনাস 8 টাকা। তাহলে 100 মাইনাস 8 টাকা যদি কখনো বিক্রয় মূল্য হয়, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটা যদি 1 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্যটা হবে 100/100 মাইনাস আর। এই কথাটা আমি বলতে যাচ্ছি স্যার, এই কথাটা বলার জন্য এত, তার মানে এই জায়গাটাতে এই মিস্টেকটা করনে কো নেই, ঠিক আছে, ইয়ে গলতি সে মিস্টেক হয়ে গেয়া, তো এইটা করা যাবে না, এইটা করা যাবে না। তাইলে কি করতে হবে দেখেন, আসি। আচ্ছা, গেল এটা। এরপরে আপনি বুঝলেন যে ঠিক আছে, বিক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এইবার আসেন, এইবার আপ সমাজলো বাত। তো এইবার আগে একটু মুছি। আচ্ছা, ভুলটা কি রেখে দিব? রেখে দেওয়া উচিত, তাই না? যদি জায়গা থাকে তাহলে এটা রেখে দেই, রেখে দিয়ে তাহলে ভুলটা চোখের সামনে থাকলো, পরে মার্ক করে দেবো যেটা ভুল হচ্ছে, এটা মার্ক করে দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নাকি? আচ্ছা, প্রথমে আপনি চিন্তা করলেন যে একটা কমলার এটা হলো বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এখন এই যে বিক্রয় মূল্য কমলাটার এত টাকা, এটা ক্ষতি সমেত বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এত টাকা হইলে বিক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্ষতি থাকে এত টাকা। সরি, এইটা হলো ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত টাকা। তাহলে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত টাকা? এই এত টাকা। আচ্ছা, এটা হলুদ, আচ্ছা হলুদ দিয়েই করতেছি, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত হলো? 100 ভাগ হচ্ছে 100 মাইনাস আর। কথা কি বুঝছেন? আবার সামারি দিয়ে দিব, টেনশন করেন না। এতক্ষণ সুন্দর আসতেছিলেন, একটু আপডাউন, ইচ্ছে করে আপডাউনটা করানো হচ্ছে, আপনি যাতে কোনোভাবেই এটা মিস্টেক না করেন। আচ্ছা, তারপর কোন কোন জায়গাগুলো করবেন পরীক্ষা হলে সেটা আমি বলে দিব। আচ্ছা, গেল। তাহলে কী হলো? বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, আর বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এইটা। এবার ক্রয় মূল্য পর্যন্ত আসছি। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য এত টাকা, এখন লাভ করতে হবে কত? S% লাভ করতে হবে, S% লাভ করতে হবে। তাহলে সেইটার আবার কাহিনী কি? আচ্ছা ঠিক আছে, তাহলে S% লাভের কাহিনীটা কি? এটা একটু ভিন্ন কালার দিয়ে সবুজ দিয়ে করলাম, হ্যাঁ, এখানে একটু বোঝার জন্য। এগুলো কিন্তু লাগতেছে না আপনার, আপনি কিন্তু মনে মনে করে ফেলতে পারবেন এটা। S% লাভটা কি? S% লাভ হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লাভ হয় হচ্ছে S টাকা, তখন বিক্রয় মূল্য হয় 100 প্লাস S টাকা। বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। আর ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে কী হবে? একবারে লিখি 100 প্লাস S ভাগ 100, এত টাকা হবে। তো ক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে इसके साथ इसको समेट ले,
সামেট দো, এই এত এত হলো। এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আসেন, এটা তো আমার কোনো কাজের জিনিস না, লিখতে নিয়েছিলাম, ওইটা মনে হয় এখানে লিখতে নিয়েছিলাম। আচ্ছা হইল, তাহলে কী হলো, এইটা হবে বিক্রয় মূল্য, এইটা হবে বিক্রয় মূল্য। টাকা কী চাইছে, লাভের টাকা কয়টি কমলা বিক্রয় করতে হবে। তো এইটা হলো একটা কমলার বিক্রয় মূল্য হবে। তাহলে একটা কমলার বিক্রয় মূল্য যদি এত হয়, মানে এত বিক্রয় মূল্য একটি কমলার, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কয়টি কমলা। তাহলে এটা উল্টা যাবে না, উল্টা যাবে। এই অ্যান্সারটা এরকম হয়ে যাবে। ওই ये क्या हो गया, গলা অবধি পানি আ গয়া। চলেন, নীল ব্লু না, ব্লু নেব না, নিব হচ্ছে আচ্ছা লেটস টেক দ্য পার্পল কালার। সো এটাকে উল্টা যাবে। অ্যান্ড উল্টানো নিয়ে আর বেশি কথা বললাম না, কারণ ওইটা আপনারা বুঝেন কেন উল্টায়। এটা কাটা, সো এটা নিচে আসবে 100 প্লাস এস, আর উপরে আসবে হচ্ছে 100 মাইনাস আর। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনার অঙ্কটা বুঝাইতে কতক্ষণ লাগলো, তাহলে আমাদের করতে কতক্ষণ লাগবে? অবশ্যই কঠিন যুদ্ধ, এই কঠিন চর্চা সহজ যুদ্ধ, তার মানে সময় কম লাগবে নিশ্চিত। আচ্ছা আসেন, আমি একটু বললাম কেন, কারণ এই জায়গাটাতে আপনাদের কয়েকটা কনফিউশন থাকে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটার পার্সেন্টেজ বের করতে একটা কনফিউশন থাকে। আরেকটা জায়গা থাকে, সেটা হচ্ছে আপনারা এই জায়গাগুলো পরীক্ষা হলে করতে চান, করার কোনো দরকার নেই। ঠিক আছে, করার কোনো দরকার নেই। কেন দরকার নেই এখন আমি বলতেছি। দেখেন এটা ভুলটা, এই ভুল অংশটা এই পুরা যে এইটুকু ভুল থাকার কারণে এটা পুরোটাই ভুল হয়ে গেছে। এই ভুল হবে এটা, এই জন্য এটা লিখলাম এবং এটা মুছলাম না। যে আগে ভুলটাকে খেয়াল করেন। এইবার পরীক্ষা হলে আপনি অঙ্কটা কেমনে করবেন দেখেন। টাকায় এন সংখ্যক কমলা বিক্রি করায়, টাকায় এন সংখ্যক কমলা বিক্রি করায়, মানে একটি কমলার দাম 1/n হয়, লিখলেন 1/n, কারণ একটা টাকায় এন সংখ্যক কমলা মানে একটি কমলার দাম 1/n। তাহলে একটি কমলার দামের উপরে এখন হিসাব চলে আসবে আপনার। আচ্ছা একটি কমলার দাম, আচ্ছা বলছে R% ক্ষতি হয়। R% ক্ষতি মানে হচ্ছে যে বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য যদি এত হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ R% ক্ষতি মানে 100 টাকা থেকে আর কমায় দিলে এত টাকায় বিক্রি করছে সে, তার ক্রয় মূল্য এত টাকা ছিল। তাহলে বিক্রয় এত হইলে ক্রয় এত, বিক্রয় যদি এত হয়, এটা তো বিক্রয় মূল্য, বিক্রয় লেখা আছে বিক্রয় মূল্য, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে ক্রয় এত, ক্রয় যদি এত হয়, এবার S% লাভ করতে হবে। তাহলে S% লাভ করা মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় হয়, তাহলে বিক্রয় হবে 100 প্লাস এসে। তাহলে এত টাকা ক্রয় হলে ওটার সাথে এটা গুণ হয়ে যাবে, হয়ে গেল। তার মানে 1/n টাকায় যে পরিমাণ 1/n টাকায় তো আপনি একটা কমলা পারচেস করছিলেন, বা আপনি এখন বলেন যে যে পরিমাণ, তার মানে এত টাকায় যে পরিমাণ কমলা পারচেস করছিলেন তা সেল করতে হবে এত টাকায় S% লাভ করার জন্য। তো এত টাকাতে একটা কমলা পারচেস করছিলেন, তাহলে 1 টাকায় কটা কমলা পারচেস করছেন, নিশ্চয়ই এটা উল্টায় যাবে। এই যারা এটা বুঝতে পারছেন, 2 শ্রেণীর প্রজেকশন আছে, উল্টা যাবে, উল্টায় গেলে এটা হবে, কাটাকাটি করে উল্টা দেবেন, শেষ। তার মানে আপনার পরীক্ষার খাতায় আপনি যখন বুঝবেন, এগুলো শুধু বুঝার জন্য, পরীক্ষার খাতায় আই লাভ দিস ওয়ান। সো এইটা শুধু এইটুকু থাকবে পরীক্ষার খাতায়, আর কিছু থাকবে না। পরীক্ষার খাতায় শুধু এইটুকু থাকবে, আর এটা থাকবে, অ্যান্সার হয়ে যাবে যদি আপনি প্র্যাকটিস করেন সাফিসিয়েন্ট। উপরের ভুলটা কেন বলছি, কারণ এটা একটু যারা একদম টপ গ্রেডেড স্টুডেন্ট হচ্ছে, যাদের চর্চাটা একটু কম হয়েছে, তারা এই মিস্টেকটা করে, সেই জন্য মিস্টেকটা নিয়ে আগে আলোচনা করলাম। সেই টপ গ্রেডেড স্টুডেন্টের হচ্ছে যারা একটু কম পড়াশোনা করেছে, তাদেরকে আরেকটু ভালো হওয়ার জন্য এই জিনিসটা বুঝতে হবে। আর যারা একেবারে টপ গ্রেডেড স্টুডেন্ট, তারা এইভাবে করতে পারবে। তবে যদি এইটা ভুল না করে এবং এইটা না লিখে অঙ্কটা করতে হয়, তাহলে এই জাতীয় অঙ্কগুলো আপনার বইয়ে আছে, বিভিন্ন সময় পরীক্ষাতেও আসছে। একটু প্র্যাকটিস করেন, এইভাবে করে হয়ে যাবে। চলেন পরের স্লাইডে চলেন। বেশি কথা বলে ফেললাম নাকি? আচ্ছা, দৈনিক ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে।
দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজ করতে পারে? আচ্ছা, এখানে ঘন্টাটা উঠে নাই, তো আমরা কি ধরবো বলেন, একটা ধরি। দৈনিক ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে। হ্যাঁ, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, আচ্ছা ধরলাম দৈনিক 4 ঘন্টা, এটা 4 ঘন্টা দিয়ে দিলাম, দিছি আপাতত, পরে বোঝা যাবে আর কি। তো দেখেন, ঘন্টা পরিশ্রম করছে, আপনারা কিন্তু ঐকিক নিয়মাঙ্কটা পারেন, ঘন্টা পরিশ্রম করছে এত ঘন্টা এবং 7 দিন, তাহলে 4 7 28 ঘন্টা পরিশ্রম করছে টোটাল। তো লোক সংখ্যার সঙ্গে সময়টা কিন্তু ব্যস্তানুপাতিক হয়, লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আপনারা জানেন। যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে তখন এই মোট ঘন্টাটাকে, এই যে 7 গুণন 4 28 ঘন্টা, এই 28 ঘন্টাকে এইটার সঙ্গে একটা গুণ দিয়ে, ব্যস্তানুপাতিক হলে গুণ দিবেন, কি গুণ দিবেন, এটার একটা একক থাকবে। দেখেন 7 গুণন 4 করতেছি, দেখেন 7 গুণন 4, এবার বেশি কথা বলতে চাচ্ছি না আর, কারণ আপনারা নর্মাল নিয়মিত অঙ্কটা পারেনি, সহজে করার জন্য বলতেছি। 7 গুণন 4 গুণন 10 দিয়েছেন, এটা হচ্ছে প্রতিদিন 4 ঘন্টা করে 7 দিন মানে 28 ঘন্টা, 28 ঘন্টা ইন্টু 10 জন ব্যক্তি, তাহলে এইটার একক আছে একটা, আপনারা ফিজিক্সে এই কনসেপ্টগুলো কাজে লাগবে সেই জন্য বলছি, একক আছে একটা। তো এটা হচ্ছে 28, সরি এককটা আগে লিখে নিই, এখানে এককটা হচ্ছে জন ঘন্টা, জন ঘন্টা। ওই কমলার দামেও কিন্তু একক আছে স্যার, টাকা পার কমলা, কমলা পার টাকা, এরকম আছে, এটা লিখেন না আপনারা, আমি বোঝার জন্য লিখলাম, এটা লিখতে হবে না পরীক্ষার হলে, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লিখলাম। তাহলে কী হলো, এখানে জন ঘন্টাটা আপনার আসলো, এত জন ঘন্টা, জন ঘন্টাটা হচ্ছে কাজের পরিমাণ, এই জন ঘন্টাটা হচ্ছে মোট কাজের পরিমাণ। ফিজিক্সে যেমন বল গুণন সরণ, বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে, ওই রকম ব্যাপার আর কি। তো যাই হোক, এই জন ঘন্টাটা হচ্ছে এখানে কাজের পরিমাণ। তো জন বাড়াইলে ঘন্টা কমে যায়, আর জন এবং ঘন্টার গুণফলটা কনস্ট্যান্ট থাকে, তার মানে কাজের পরিমাণটা কনস্ট্যান্ট থাকে। একটা জায়গায় কী বলেন কাজ আছে, এটা সবাই জানে। এখন এখানে 10 জন লোক নিলে 20 ঘন্টা লাগে, আর 20 জন লোক নিলে 10 ঘন্টা লাগে, কিন্তু গুণফলটা তো কাজের পরিমাণটা, কনসেপ্ট ক্লিয়ার। তো এই জন ঘন্টাটা সব সময় ওই পাশের জন ঘন্টাটার সমান হবে। তাহলে কি হচ্ছে 14 7 6 6 দিনে, আচ্ছা 14 কী হচ্ছে 14 জনে, তো জনটা কোন জায়গায় লিখছি, সবার লাস্টে ওইভাবে লিখলাম, গুছায় লিখতেছি আর কি। আর দৈনিক কত ঘন্টা, এটা হলো কদিন, 6 দিন, 7 দিনটা, তাহলে 6 দিনটা এইখানে লিখলাম, আর মাঝখানে ধরলাম হচ্ছে এক্সট্রা, যে অত জন ঘন্টা, এত জন ঘন্টা, ওই একই কাজ, এত জন ঘন্টা সমান এত জন ঘন্টা, এখানে তাহলে ঘন্টা লাগে। তাহলে এখন আমি কী করবো, এখন আমি এক্স সমান বের করে ফেলবো, শেষ, এক্স সমান তাহলে কী হলো, ভাগ করে দিচ্ছি। আচ্ছা, ওই পাশে কাটাকাটি করে এটাকে জাহান্নামে পাঠাই দিই, ঠিক আছে, আর ভাগ করতে মন চাচ্ছে না, 2 থাকলো এখানে। আচ্ছা ঠিক আছে, তো এইটা আসলে সুন্দর সংখ্যা আনার জন্য, এই যেহেতু এখানে 6 আছে, তাহলে এখানে এটা 6 দিতে পারি, অথবা এটাকে 9 দিতে পারি, এটাকে 9 দিয়ে দিলাম, এটাকে 9 বানাই দিলাম। হ্যাঁ 9, এটা কেমন 9 হলো, আচ্ছা ঠিক আছে, বেশি ওভার রাইডিং হয়ে যাচ্ছে, ওকে, এই ওভার রাইডিংকে দিন ছোড়ো, বাদ ছোড়ো, इसको 9 বানাবো, তাহলে আপনার জন্য কাজ করতে একটু সহজ হবে। তাহলে 9 ঘন্টা, তাহলে এইটাকে আমি 9 বানিয়ে দিলাম, এইটাকে আমি 9 বানাই, তাহলে কী হলো 9 দিলাম। এবার আপনি কাটাকাটি করতে পারতেছেন সহজে, এইখানে 9 দিলেও কাটাকাটি যাচ্ছে না, কারণ এখানে একটা 2 আছে, তো 6 দিতে পারি অথবা 12 দিতে পারি। আচ্ছা 12 দিই, হ্যাঁ 12 দিই, মানে ডাটা মিসিং যেটা ছিল সেটা একটা বানাচ্ছি যাতে একটু পূর্ণ সংখ্যা আসে আর কি, আপনারা আবার মাইন্ড করে যে স্যার এগুলো কী শুরু করলেন, ঠিক আছে। আচ্ছা এটা 12 ঘন্টা দিলাম, যান যা, এবার তো ঠিক আছে, এইবার আর কাটাকাটি না যায় যাবি কই, ঠিক আছে, ওকে আসেন, এটা কাটাকাটি করে সুন্দর সংখ্যা আসে আর কি, 12 ঘন্টা দিলাম, আচ্ছা দিচ্ছি এটা। সো দৈনিক 12 ঘন্টা, ওকে। এবার আসেন, এইবারে 6 দুগুণে 12, 2 আর 2 দিলাম কাইটটা, তাহলে 1 সমান থাকলো হলো 10, চাইছে কি দৈনিক কত ঘন্টা, তাহলে 10 ঘন্টা, দৈনিক 10 ঘন্টা, তাহলে এটা হলো ঘন্টা পার ডে, পার দিন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কথা অনেকগুলো বলছি, কিন্তু জিনিসটা আসলে খুব সোজা। কেমনে সোজা আমি বলি আপনাকে। আপনি
এইটা আর এইটা গুণ করলে ঘন্টা পাবেন, ওই ঘন্টার সঙ্গে 10 দিয়ে গুণ করবেন, যেহেতু ঘন্টার সঙ্গে সময়ের সাথে পার্সন সংখ্যাটা ব্যস্তানুপাতিক। তাহলে ওই একই কাজ তো, ওটা তো কাজের পরিমাণ, এককও জানলেন, এককটা লেখার দরকার নেই, একক লেখার দরকার নেই, এমনি দিলাম। তা এরপর আপনি করবেন কি, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটা করতে পারে। তাহলে আপনার জন দেওয়া আছে, দিন দেওয়া আছে, জনের জায়গায় জন, দিনের জায়গায় দিন, আর ঘন্টাটা চাইছে, ঘন্টাটা গুণ করেন, ওইটা আবার গুণ করলে কাজটা যেহেতু সমান সমান, সো এটা সমান হবে। তারপর আপনি এক্সকে কী করলেন, এক সমান সমান যা আছে বাকি সব এক্সকে এক পাশে রেখে বাকি সব ভাগ দিয়ে দিলেন, অ্যান্সার আসবে এইটা। ধন্যবাদ, পরের স্লাইড। আচ্ছা আসেন, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে 18 টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল? ये क्या है? ये क्या है? X% ক্ষতি কভার করে আপনি 3X% লাভে চলে গেছেন, তাহলে মোট 4X% বাড়াইতে হবে। এই 4X% বিক্রি করলে তার চেয়ে 18 টাকা বেশি পাওয়া যায়। তো 4X% সমান সমান তাহলে তো 18 টাকা। 4X% সমান সমান 18 টাকা কেমন হয়? 18X টাকা। এবার ঠিক আছে, আচ্ছা 18X টাকা, তাহলে 4X%, তাহলে 1% সমান সমান এত, তাহলে 100% কত? তো স্যার অঙ্ক শেষ। 4 দিয়ে ভাগ করলে 18 ভাগ করলে 9, 9 এর অর্ধেক হচ্ছে 4.5, 4.5-এর সঙ্গে এটা গুণ করলে 450, 450 টাকা। দ্রব্যটি ক্রয় মূল্য 400, এটা স্যার উত্তর, এত টাকা। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আপনি পেয়ে গেলেন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ফাইন, ডান, হয়ে গেল, অঙ্ক শেষ। চলেন পরের স্লাইডে যাই। আচ্ছা, একটি খাতা 36 টাকায় বিক্রি করা যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হলো। ওমা, এ কি? আচ্ছা, 72 টাকায় বিক্রি করায় দাম বাড়ছে 36 টাকা, তাই না? তার 3 গুণ লাভ হয়েছে, মানে যত ক্ষতি হয়েছে তার 3 গুণ লাভ হয়েছে। কথা কি বললো বুঝি নেই। একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, কিছু একটা ক্ষতি হয়েছে, আবার 72 টাকায় গেলে তার 3 গুণ লাভ হয়েছে। তার মানে ওই ক্ষতিটা পূরণ করছে, ওইটা 1 গুণ, আর আবার 3 গুণ লাভ করছে। তাহলে ওখানে আরও 3 গুণ, 3 এর আগে মোট 4 গুণ। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দেন, দেন ভাগ, আগে দেন, আমি তো এখনও জানি না ওকে চাইছে কি, এটাই জানি না, ভাগ দিলাম আগে 4 দিয়ে। ঠিক আছে, খাতাটির ক্রয় মূল্য কত? বুঝছি, এইটা হলো, একটু ছবি এঁকে দেখাই দিই জিনিসটা। মনে করেন এটা কি হলো, এই মনে করেন কিছু পরিমাণ ক্ষতি ছিল, আর একটু আপনাদের সময় নষ্ট করি, এই সো এই ক্ষতিটার 3 গুণ, এরকম 1টা 2টা 3টা লাভ হয়েছে আর কি। তো ক্ষতির এই পাশের মার্জিনে ছিল হলো 36 টাকা, আর ও পাশের মার্জিনে আছে হচ্ছে 72 টাকা। তো কী হয়েছে স্যার? এই 1 গুণ, আর এখানে আরও 3 গুণ আছে, তাহলে 3 আর এই 1, আর এখানে আছে 3 গুণ, 3 আর এখানে 4 গুণ মোট। তার মানে 4টা স্লট আছে, 4টা স্লট, তাহলে এক একটা স্লটে কত করে আছে? 9 করে আছে। এটা 9 না? 9। তাহলে এই 9 যদি আপনি এই 36-এর সাথে যোগ করে দেন, 36-এর সাথে যোগ করে দেন, কারণ এক একটা স্লট তো 9, এটা তো 9, তাহলে ক্রয় মূল্যটা পাই যাবেন। তাহলে 36 যোগ 9, 9 × 15 মানে 45 টাকা। 36 যোগ 9 ইকুয়াল হলো 45 টাকা। শেষ, অঙ্ক শেষ। তাহলে 45 টাকা ক্রয় মূল্য কত ছিল? 45 টাকা। এই অ্যান্সার, যান ভাগেন তাড়াতাড়ি। আচ্ছা আসেন, পরের স্লাইডে চলে আসেন। মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, মুনাফার হার কিন্তু সেম না, একই হার বলছে। আচ্ছা, 4 বছরের সরল মুনাফা 400 টাকার 5 বছরের সরল মুনাফা, ওই 300 টাকার 4 বছরের সরল মুনাফা, 500 টাকার 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার আর কত? ও মারিছেও তুমি আমাকে। এটাকে আরেকটু সরল করে নেওয়া যায়। দেখেন, 300 টাকার 4 বছরের মুনাফা, 300 টাকার 4 বছরের মুনাফা যেটা হবে, আর 3 4 1200 টাকার 1 বছরের মুনাফা এটা হবে। কারণ কি, বছর আর ইনভেস্টমেন্ট ব্যস্তানুপাতিক। ইনভেস্টমেন্ট যদি কমান তাহলে আপনাকে বছর বেশি দিতে হবে একই মুনাফা পাওয়ার জন্য, তাহলে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে গুণ করতে হয়।
এবার আর একক লিখলাম না, আগেটাতে তো একক লিখছিলাম, আর লিখলাম না, তাহলে 3 4 1200 টাকা। আচ্ছা হইলো 1200 টাকা। তো 1200 টাকার মানে এই কথাটুকুর মানে হচ্ছে এত হারে এত টাকার 4 বছরের সরল মুনাফা। এই এই কথাটুকুতে যে মুনাফার কথা বলা হয়েছে, এই আন্ডারলাইনকৃত অংশটুকুতে যে মুনাফার কথা বলা হয়েছে সেটা হলো এত টাকার 1 বছরের সরল মুনাফা। আচ্ছা ওইসে ভালো কথা। অনুরূপভাবে এইখানে আরেকটা মুনাফা আছে, এত টাকার 4 বছরের সরল মুনাফা। তাহলে 4 5 20, একবারে হিসাব করি এটা 4 5 20। এবার আর গুণটা, আচ্ছা দেখাই দিই গুণটা, যেহেতু আগেরটাতে দেখাইছি দেখাইলাম। এত টাকার 1 বছরের সরল মুনাফা, তার মানে মোট এত টাকার 1 বছরের সরল মুনাফা এত টাকা। তাহলে এত টাকার 1 বছরের মুনাফা মানে এত টাকা থেকে 1 বছরে এই টাকাটা আসবে। তো মুনাফার হার কত? তাহলে 1 টাকা থেকে 1 বছরে কত মুনাফা আসবে? 128। আর মুনাফার হার কত? হার মানে তো শতকরা বলে নাকি, দিলাম শতকরা। কি যে হইলো আল্লাহই জানে। দেখি কি হয়েছে এটা। আচ্ছা এইখানকার 2টা শূন্য, এইখানকার 2টা শূন্য, এইখানকার 2টা শূন্য কাটা যায়, কারণ ওইটা ওই 100 কমন নিয়ে ওইটার সঙ্গে কাটা যায়, এটা তো বুঝেন। 3 4 12 আর 4 5 20, 12 আর 20 হয় হলো 32। মাশাল্লাহ মাশাল্লাহ, 128। ওই 128, 32-এর কত গুণ? 128। 32 দুগুণে 64, দুগুণে 128 মানে 4 গুণ। শতকরা মুনাফার হার কত? 4%। অ্যান্সার শেষ, ভাগেন তাড়াতাড়ি। শতকরা বার্ষিক 5 টাকা আর সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল এত টাকা হবে? এগুলি কি অঙ্ক? ওই এসব পড়লাম। আচ্ছা শতকরা বার্ষিক 5 টাকা আর সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে? মুশকিলের কথা। শতকরা বার্ষিক 5 টাকা আর সরল মুনাফায়, মানে 100 টাকায় 5 টাকা মুনাফা 1 বছরে, কত টাকায় 13 বছরে সবৃদ্ধি মূল এত টাকা হবে? সবৃদ্ধি মূল ইয়ে কে হয়? মানে এর ভিতরে মূলও আছে আবার মুনাফাও আছে। বুঝছি এবার, ঠিক বলতেছি তো নাকি? বললেন ভুল টুল বললে বললেন, পরে কমেন্ট করেন অন্তত, ঠিক আছে? 13 বছরের সবৃদ্ধি মূল। আচ্ছা এখন আগে এইখান থেকে সবৃদ্ধি মূলটা হিসাব করতে হবে। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, মানে 100 টাকা 5 টাকা হার সরল মুনাফায়। তো 100 টাকা 1 বছরে 5 টাকা বাড়ে, তাহলে 13 বছরে 5 টাকা 65 টাকা বাড়বে। এই 65 টাকা বাড়বে। 65 টাকা কোথা থেকে আসবে এটা লিখে দিচ্ছি, আপনার লিখতে হবে না, আমি খালি বলতেছি আর কি। 5 × 13 = 65 টাকা হবে। তখন সবৃদ্ধি মূলটা হবে 165 টাকা। মান লিয়াকে নেই, 165 টাকা হবে। তার মানে 165 টাকা যদি সবৃদ্ধি মূল হয় তাহলে কত টাকা মুনাফায় কত টাকা? এটা চাইছে, এটা হলো প্রশ্ন, তাই না? এই হলো প্রশ্ন। তাহলে 165 টাকা সবৃদ্ধি মূল হলে 100 টাকা হচ্ছে সরল মুনাফা, সরি 100 টাকা হলো ইনভেস্টমেন্ট মূল আর কি। তাহলে এতর মধ্যে মূল কত আছে বাইর করতে হবে। আসেন তাড়াতাড়ি ভাগেন, 990-কে এইটা দিয়ে ভাগ দেন, 165 দিয়ে ভাগ দেন, আর একে 100 দিয়ে গুণ দেন, তাই না? 165 যত গুণ এইটা হবে তো। এখন 165 কত গুণ হয়? 165-কে ডাবল করলে কত হয়? 16 দুগুণে 32, 320, 330। তাহলে ডাবল করলে 330 হয়, আর 330-কে ট্রিপল করলে এটা হয়, কারণ 33 × 33 গুণন 3 হচ্ছে, এটা 99 হয়। তাহলে 3, তাহলে 6 হবে। এটা কাটাকাটি করলে 6 হবে। মাশাল্লাহ, আল্লাহ যদি ভুল না করায় তাহলে এটাই ঠিক। 600 টাকা, 600 টাকা, এটাই হবে অ্যান্সার, 600 টাকা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই জায়গাগুলো একটু নারিশ করে নেবেন, আর কিছু না। আসেন, সো অভেদ বনাম সমীকরণ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী এবং তদূর্ধ্ব ক্লাসগুলোতে আপনাদের বারবার এই অভেদ আর সমীকরণের ভিতরে পার্থক্যের যে সেন্সটা এটা কাজে লাগবে। আমি পার্থক্যটা একটু লিখে দিচ্ছি। প্রথম কথা হলো, শুধু অভেদগুলো আমি অভেদের বৈশিষ্ট্যগুলো লিখবো, সমীকরণের বৈশিষ্ট্যগুলো তার বিপরীত হবে। অভেদের সেই বৈশিষ্ট্যগুলোই লিখবো যেগুলোর কারণে সমীকরণের বৈশিষ্ট্যগুলো তার থেকে বিপরীত থাকে। শেষ। 1 নাম্বার, একটু এদিকে লিখি, এই দেখতে পাচ্ছেন তো নাকি? 1 নাম্বার, অভেদ হচ্ছে ডিরাইভ করা যায়, ডিরাইভেবল। যেমন একটা এক্সাম্পল ধরেন, একটা এক্স আছে, এক্সকে আপনি লিখতে পারলেন
এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। সো এটা একটা অভেদ, এটার এটা একই জিনিস। এখানে 3টা দাগ দেওয়া হয়, জেনারেলি আপনারা দেন না, আপনাদের এই ক্লাসের জন্য 2টা দাগই চলে। সো এইটা থেকে আপনি কিছুক্ষণ পরে আবার এটা লিখতে পারেন, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভাগ 2 গুণন 2। সো এখান থেকে আরও পরে লিখতে পারেন এক্স প্লাস ওয়ান ভাগ 2 মাইনাস হাফ গুণন 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 2। সো এটার মানে আসলে এক্স, এটার মানে আসলে এক্স, ঠিক আছে। সো এক্স আর এটা এই যে ডিরাইভ করে যাচ্ছেন, এক্সকে কী চেহারা বানাচ্ছেন, ইচ্ছা মতো বানাচ্ছেন। তো এইটা হচ্ছে অভেদ, এইটা আর এটার ভিতরে কোনো পার্থক্য নাই। 1 নম্বর বৈশিষ্ট্য ডিরাইভেবল। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অভেদে এক্সের মান এইখানে 1 বসান আর এইখানে 1 বসান, একই মান পাবেন। 2 বসান 2 বসান, একই মান পাবেন, এরকম। তাহলে for same x both side will have same value for same x, same functional value for same input। x এর মান সেম বসলে উভয় পক্ষে সেম হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অভেদের উভয় পার্শ্বে এক্স এর বিভিন্ন ঘাতের সহগগুলি সমান হবে। সো মানে এখানে যেমন এক্স টু দি পাওয়ার 1 আছে, সরি এখানে যেমন এক্স টু দি পাওয়ার 1 আছে, এই এক্স টু দি পাওয়ার 1 এর যে সহগ আছে আর এই এক্স টু দি, এখানে তো এক্স টু দি পাওয়ার 1ই আছে, তার সহগ সমান হবে। তাহলে এখানে যেহেতু 1 আছে, দেখেন এখানে এক্সের ভাগ আছে 2, আর এই 2 এর সাথে এই 2 কাটা গেলে এক্সের সহগ কিন্তু 1ই আছে। সো সেম কোএফিসিয়েন্ট অফ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাতে আপনারা আংশিক ভগ্নাংশ করে থাকেন। সেম কোএফিসিয়েন্ট অফ, কোএফিসিয়েন্ট হচ্ছে সহগ অফ সেম পাওয়ার অফ ভেরিয়েবল, সেম এক্সপোনেন্ট, same exponented variable। যে কোনো ভেরিয়েবল এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, আরও ভেরিয়েবল থাকতে পারে। সো এটা তার মানে সহগটা সমান হবে 3। 4 হচ্ছে, বুঝতে পারছেন তো, যে এইখানে এক্স এক্স টু দি পাওয়ার 1 এর সহগ যা আছে ওইখানেও এক্স টু দি পাওয়ার 1 এর সহগ তাই থাকবে। ওখানে এক্স স্কোয়ার নাই, তার মানে ওখানে এক্স স্কোয়ারের সহগ 0, এখানেও এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ 0। সো এক্সের বা ওয়াইয়ের যতগুলো ভেরিয়েবল আছে তাতে যত রকমের পাওয়ার আপনি নিতে চান, সবগুলো পাওয়ারের ওইখানে সহগ আর এখানে সহগ সেম হবে। আচ্ছা, আমার মনে হয় এগুলো বাংলা লেখা উচিত ছিল না, বাংলা লিখলে বোধহয় আরও সহজে বুঝতে পারতেন। কিন্তু কিছু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, তাদের জন্য জিনিসগুলো একটু ইংলিশেই লেখা হয়, বা ইংলিশে লিখলে হচ্ছে অসুবিধা নেই, বাংলা লেখা যেতে পারে। ইংলিশে লিখতে একটু কমফোর্টেবল মনে হয়, তো অসুবিধা নেই, সমস্যা নেই। এগুলো তো বাংলা, সবগুলোই তো বাংলা, আপনারা জানেন। তো যাই হোক, আমি বলছি যে এগুলো ডিরাইভ করা যায়, মানে একটা থেকে আরেকটা প্রতিপাদন করা যায়। যেমন এটার থেকে আপনি এটা বানাইলেন, ডিরাইভ করা যায়। এটা হচ্ছে সেম ফাংশনাল ভ্যালু অফ ফর সেম ইনপুট। তার মানে এক্সের মান এইখানে যা বসাবেন, এখানে যদি তাই বসান, তাহলে এইটা আর এটার মান সমান আসবে। এখানে কি হচ্ছে, এটা বলতেছে সেম কোএফিসিয়েন্ট। এখন বলতেছে এখানে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ যা হবে এখানেও তাই হবে, এখানে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ যা হবে এখানেও তাই হবে। এটা এবার দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল, আর ডিরাইভ করা যায় এটা বললাম। অভেদে অসীম সংখ্যক সমাধান থাকে, এটা বাংলা লিখতেছি, জান অসীম সংখ্যক সমাধান থাকে। অভেদে অসীম সংখ্যক সমাধান থাকে। সমাধান থাকে, অভেদে অসীম সংখ্যক সমাধান থাকে। তার মানে কি, অভেদে কি হচ্ছে, অভেদে যেমন সমীকরণে একটা সমাধান থাকে, কিংবা দুইটা থাকে, দ্বিঘাত হলে 2টা থাকে, ত্রিঘাত হলে 3টা থাকে, ইত্যাদি থাকে। সেটা নিয়ে তো আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, বহুপদী চ্যাপ্টারে আলোচনা করব। কিন্তু অভেদে অসীম সংখ্যক সমাধান থাকে, ইচ্ছা মতো সমাধান করা যায় অভেদের।
কারণ আপনি এক্সের মান যাই বসাবেন তাই তো দুই পাশে সিদ্ধ করবে। সুতরাং এক্সের যে কোনো মানের জন্য উভয় পক্ষ সমান, তার মানে তো এক্সের মান কত হতে পারে, যাই বসাবেন তাতেই তো ঠিক দুই পাশে সমান আসবে। তাহলে তো অভেদে তো অসীম সংখ্যক সমাধানই থাকবে, একটা দুটো সমাধান তো থাকবে না, কারণ এক্সের মান প্রতিটা মানের জন্য এটা ঠিক। 5 নম্বর হচ্ছে অভেদকে একটা কাজ করতে হবে। দেখেন অভেদে হচ্ছে 5 নম্বরে যে পয়েন্টটা বলতেছি সেটা দেখেন, অভেদকে সমাধান করলে লিখিয়ে দিই না, অভেদকে করলে শেষ পর্যন্ত জিরো ইকুয়াল টু জিরো আসবে। তার মানে এইটা আর এই অংশটাকে আপনার বাসায় সমাধান করে দেখতে পারেন, জিরো ইকুয়াল টু জিরো আসবে। তাহলে জিরো ইকুয়াল টু জিরো আসবে, সমাধান অসীম সংখ্যক থাকবে, সেম কোএফিসিয়েন্ট অফ সেম এক্সপোনেন্টেড ভেরিয়েবল, এটা হবে। বুঝতে পারছেন আশা করি সবাই। উপরেরটা বলছি, এই দুটাকে আপনারা ব্যবহার করেন, 2 আর 3 নম্বরটাকে আপনারা ব্যবহার করেন আংশিক বর্ণনার সমাধান করার জন্য। আচ্ছা, অভেদের যদি গ্রাফ আঁকেন, এইটার গ্রাফ আর এইটার গ্রাফ সমাপতিত হবে, একটার উপরে আরেকটা গ্রাফ পড়বে, সো গ্রাফ সেম হবে, সেম গ্রাফ হবে। আচ্ছা বাংলা লিখি, সেম গ্রাফের বাংলা হচ্ছে কি হলো, একই লেখচিত্র হবে, একই লেখচিত্র হবে, লেখচিত্র হবে, একই লেখচিত্র হবে। একই লেখচিত্র হবে বলেই তো আসলে অসীম সংখ্যক সমাধান থাকবে, তাই না? আর অসীম সংখ্যক সমাধান থাকবে বলেই তো এটা শেষ পর্যন্ত জিরো ইকুয়াল টু জিরো হবে। আর ডিরাইভেবল হবে বলেই তো আসলে সেম ভ্যালুতে, সেম ইনপুটে সেম ভ্যালু থাকবে। মানে হচ্ছে যে ডিরাইভেবল না, মানে 4, 5 এবং 6-এর কারণে এটা হবে, আর সেম কোএফিসিয়েন্ট হবে হচ্ছে ডিরাইভেবলের কারণে। আসলে সবগুলো একই বৈশিষ্ট্য। এনিওয়ে আসেন তো একটা কথা বলি শুনেন, ধরেন একটা গ্রাফ এরকম আছে আর একটা গ্রাফ এরকম আছে, এইটা কিন্তু সমাধান বিন্দু, তাই না? এটা আপনারা জানেন, এই যে এরকম ব্যাপারটা, এক্স এত হলে ওয়াই এত হবে, এটা একটা বিন্দু, এটা এই সমীকরণকেও সিদ্ধ করে, এটা তো সমীকরণে তো গ্রাফ হয়, তাই না? সরলরেখা তো পড়ছেন 11.1, 2, 3, 4 আপনাদের। তো কোঅর্ডিনেট জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, তো ওইটা আবার ওই গ্রাফকেও সিদ্ধ করে, তার মানে ওই পয়েন্টটা দুই জায়গায় আছে বলেই তো দুইটাকে সিদ্ধ করবে। আর দুইটাকে যেই পয়েন্টটা সিদ্ধ করে, সেই পয়েন্টের যে ভ্যালুগুলো, সেটি তো এক্স ওয়াই এর ভ্যালু, যেই এক্স ওয়াই এর ভ্যালু ওই সমীকরণকেও সিদ্ধ করে, এটাকেও সিদ্ধ করে, তার মানে ওইটা তো সমাধান। আচ্ছা, তো তাহলে কি দাঁড়াইলো, যে আলটিমেটলি সমীকরণ যদি হয় তাহলে এটা হবে এবং এটা আরেকটা থাকবে, দুইটা মিলে একটা সমীকরণ হবে। আলটিমেটলি যদি সমীকরণ হয়, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ হলে তাদের নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকবে। সো গ্রাফটা এরকম না হয়, যদি একটা গ্রাফ এরকম হয় আরেকটা গ্রাফ যদি এরকম হয়, তখন কিন্তু তাদের দুইটা সমাধান থাকে, 3টা 4টা সমাধান থাকতে পারে নির্দিষ্ট সংখ্যক। কিন্তু গ্রাফ দুইটা যদি অভেদের ক্ষেত্রে গ্রাফটা সমাপতিত হয়, সমাপতিত মানে কি, একটা গ্রাফ যে দিক দিয়ে গেছে ওর উপর দিয়েই আরেকটা গ্রাফ গেছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, ওর উপর দিয়েই আরেকটা গ্রাফ গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি তাই হয়, আচ্ছা আচ্ছা যদি তাই হয়, থ্যাংক ইউ, একটু পানি খাই স্যার। আচ্ছা, কী হলো, যদি তাই হয় কী হচ্ছে, তাহলে অবশ্যই দুইটা, এখানে ছেদবিন্দু একটা ছিল, এখানে দুইটা ছিল, এখানে কটা ছেদবিন্দু আছে, ইচ্ছা মতো আছে। এই জন্যই কিন্তু স্যার এগুলো একটু এমনি এক্সট্রা কথা বলতেছি আর কি, আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, যারা আমার ভালো বুঝেন তাদের জন্য এটা খুব বড় ইন্ধন। আচ্ছা, হ্যাঁ, যারা এটা বুঝতে চান না, বুঝেন না, টেনে সামনের অংশটা দেখেন, যেটা আপনার পরীক্ষায় কাজে লাগতেছে, এটাও কাজে লাগবে ডেফিনেটলি, পরে আসতেছে। তো এই জন্য স্যার অসীম সংখ্যক সমাধান আছে, তাহলে একই লেখচিত্র হবে, অসীম সংখ্যক সমাধান থাকবে, শেষ পর্যন্ত জিরো ইকুয়াল টু জিরো আসবে। এগুলো একই কথা, আসলে একটা বৈশিষ্ট্যের কারণেই যেটা ডিরাইভ করা যায়,
এই ডেরিভেটিভের কারণে এগুলো হচ্ছে সমান সমান পাওয়ারের সমান সমান সহগ থাকবে, হ্যাঁ, সো সেম কোএফিসিয়েন্ট থাকবে আর সেম ফাংশনাল ভ্যালু থাকবে, একই মান বসালে একই আসবে, সবগুলো একই জায়গা থেকে আসছে। আশা করি বুঝছেন। চলেন পরের স্লাইডে। এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ও এই জন্য অভিদ নিয়ে এত নড়াছড়া। আচ্ছা ঠিক আছে, আসেন। আংশিক ভগ্নাংশ সলভ করার সময় প্রথমে যেটা দেখতে হয় এগুলো সব আপনারা জানেন, আমার কিছু বলার নাই, আমি শুধু শর্টকাট কিছু আলোচনা করতে চাই, আর কিছু না। আসেন তাহলে এখানে কী হলো, প্রথমে আসেন, ধরেন এটার আংশিক ভগ্নাংশ আপনি করবেন, তো আপনি কী করবেন, হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবেন ইচ্ছা মতো করে নিলেন। তাহলে এইখানে লিখলেন x-1 আর এইখানে লিখলেন x+1। তবে প্রত্যেকটা উৎপাদকের উপরে তো সামথিং থাকবে একটা, তাই না, লিখে নিলেন। এখানে আপনি জানেন না কী হবে, আপনি একটা মাইনাস দিয়ে নিলেন, কারণ এটাকে যদি প্লাস হয় তাহলে পরে প্লাস বানায় নিবেন। আচ্ছা এইবার আসেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে ইকুয়াল চিহ্ন ধরবেন অলওয়েজ। মাইনাস দিয়ে যা থাকবে সেটাকে ইকুয়াল চিহ্ন ধরবেন। তো কী হলো, তো দেখেন x-1, এই মাইনাসটাকে প্লাস চিন্তা করবেন, যা চিহ্ন থাকবে তার উল্টা চিন্তা করবেন। এখানে দেখবেন প্লাস আছে, মাইনাস চিন্তা করবো। x-1 যে কথাটা আছে এটা অবশ্যই একঘাত হইতে হবে, সেই ক্ষেত্রে একঘাত। এই যে দেখেন x⁻1, তাহলে এই x-1 এর জায়গায় আপনি চিন্তা করতেছেন কি, এখানে শুধু 1 চিন্তা করতেছেন, মানে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতেছেন। একটু যদি লিখি আর কি, x-1 = 0 ভাবতেছেন প্রথমে মনে মনে, এবং সেখান থেকে আপনি x = 1 নিচ্ছেন। তো সংক্ষেপে বললে এটা দাঁড়ায় যে এখানে এই একঘাত এক্সের সাথে যা কিছু আছে তার চিহ্ন পরিবর্তন করে এক্সের মান ধরবেন। তাহলে এখানে -1 থাকলে +1 ধরবেন, ওই যে +1 আসছে, ওই +1টা কী করবেন আপনি, এই x-1 × x+1 উপর হচ্ছে 2, এটাকে তো এইভাবে লিখবেন, তাই না। তো ওই যে +1টা আছে, +1টা আপনি এখানে বসাবেন, অবশ্যই যেখান থেকে পাইছেন সেটাকে বাদ রাখবেন। তার মানে এইটাকে আপনি বাদ রাখতেছেন, এটাকে আপনি বাদ রেখে কী করতেছেন, বাকিটার মধ্যে আপনি এটা বসাচ্ছেন। বাদ রাখাটা ওইভাবে না বলি, সো আমরা একটু বলি, আচ্ছা অসুবিধা নেই, না বলি, আমরা শুধু এইটার মধ্যে বসাবেন এই মানটা, মানে -1 থেকে বের করছেন না, মাইনাসের বসাবেন না, বাকি যা আছে ওইটা বাদ দিয়ে যা আছে তার মধ্যে বসাবেন। তাহলে +1টা বসা দেন, তাহলে 1 আর 1 2, 2 ভাগ 2 হচ্ছে 1, তাহলে এখানে হবে 1, বুঝতেছেন তো। এবার কী করলেন, এখানে x+1 আছে, তাহলে এটাকে চিহ্ন পরিবর্তন করে -1, এই -1টা বসাবেন শুধু এটার মধ্যে, কারণ এটা তখন বাদ, কারণ এইখান থেকে তো মানটাই বের করছেন এই যে, সো এই জিনিসটা তো এটা যে মান বের করছেন ওটা বাদ দেন, বাদ দিয়ে কী করবেন, এবার এইটার মধ্যে বসাবেন। তাহলে এখান থেকে -1 বসালেন, তাহলে -1 -2, আর উপরে থাকলো 2/-2, তাহলে -1, শেষ, আংশিক ভগ্নাংশ শেষ হয়ে গেছে। সো এইভাবে আংশিক ভগ্নাংশ আপনারা অনেকেই জানেন, করবেন, কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন পরে। এবার দেখেন, আগে প্রকৃত অপ্রকৃত আপনি এখানে ভেবে নিতে হতো। দেখেন এখানে x² আছে, উপরে x⁻0 আছে, x নাই মানে x⁻0 আছে, তাহলে 2 বড় 0 ছোট, x² হচ্ছে 2 আর x⁻0 0, 2 বড় 0 ছোট, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে, এবং সেটা একঘাত নিচে একঘাত উৎপাদক থাকলে এভাবে করে ফেলবেন। আসেন এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ স্যার, কারণ নিচের পাওয়ার আর উপরের পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারটা সেম, অথবা যদি উপরে বেশি থাকে তবুও এটা অপ্রকৃত ভগ্নাংশ। তখন কি করবেন, তখন যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে কোনো কিছু ধরাধরি নেই, ধরাধরি বাদ দিয়ে আর কি, প্রথমে এটাকে ভাগ দিয়ে দেবেন, আগে দেন কী হয় দেখেন, থ্রাইস x² - 2, ভাগ তো পারেন নাকি, ওই ভাগ পারস না, আচ্ছা x² - 1, এটা 3 দিলেন, তাহলে 3x² - 3, ওকে ডান। এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন করে দিলেন, এটা কাটলেন, আর এখানে থাকলো ওই কী হলো 1 থাকে, তার মানে এই 1টাকে আপনি এইখানে 1 দিয়ে উপরে ভাগ যেভাবে করে, ভাগ নেওয়ার কথা বললাম না, যারা জানেন জিনিসটা ভাগটা তারা তো বুঝেই গেছে। এটা থাকলো, হয়েছে না, হয়েছে তো, হয়েছে, ভালো কথা। তাহলে প্রথমেই আপনি কী লিখবেন, এটাকে এইভাবে লিখবেন, সো কত লিখবেন, ওই 3 লিখবেন, 3 আগে লিখেন, 3 প্লাস, এখানে ইমপ্লাস চিহ্নটা কে দিতে বলছে, আচ্ছা 3 প্লাস, এখানে হলো 1/x-1 × x+1, ওই ভাগ ঠিক আছে তো নাকি, এখানে কত ছিল 3x² - 2, ওকে, তাহলে এখানে হলো -2, ওকে ডান, এখানে হচ্ছে -1, সো -3 দিয়ে গুণ করলে, হ্যাঁ ঠিক আছে স্যার, ভাগ ঠিক আছে।
লিখলেন, লেখার পর আপনি কী করবেন, এই 3 3 জায়গায় থাক, তারপর কী করবেন, এখানে চলে আসবেন। ওইখানে গিয়ে আবার আপনি আগের মতো এখানে x-1 বসাবেন এবং এখানে বসাবেন x+1। ইয়ে মতলব হে মেরা। আচ্ছা, কী করলেন, এটা দেওয়ার পরে আপনি এর একটা যথারীতি মাইনাস, পরে প্লাস বানিয়ে দিলে প্লাস বানাবেন। ওই আগেরটাতে কি প্লাস মাইনাস ঠিক করছিলাম, +1 -1, আচ্ছা হলো -1, ওকে। তাহলে এখানে কত ছিল, ঠিক করছি কিনা দেখে নিচ্ছি আর কি, ওটা কথা বলতে বলতে ভুলও তো হতে পারে। x+1 এখানে হলো -1, -1 হলে 2/2 -1, এটা মাইনাসই হবে স্যার, ওই জন্য ওটা ঠিক করা হয়নি। ঠিক আছে, এখানেও মাইনাস দিয়ে রাখলাম, জানি না প্লাস হবে না মাইনাস হবে, যদি প্লাস হয় পরে প্লাস করে দেবো, নাহলে মাইনাসই থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, এই 1 বসালাম, +1 আগের নিয়ম অনুসারে এখানে বসাবো, তাহলে 1/2, তাহলে এখানে হবে 1 আর নিচে হবে 2 দিছি। আচ্ছা, এবার এখান থেকে -1 বানালাম, -1টা এখানে বসাবো, তো -1/2, তাহলে মাইনাস এখানে আসে আর এই 1 এই যে 2 শেষ। আর যদি এটা +1/2ই হতো তাহলে এখানে প্লাস করে দিতাম, এই তো শেষ আংশিক ভগ্নাংশ। এইভাবে করবেন স্যার। ওকে, আসেন এবার ये क्या है আংশিক ভগ্নাংশ। ও রিপিটেটিভ আছে না, রিপিটেটিভ নাকি, যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো তাকে। আচ্ছা ঠিক আছে, আসেন প্রথমে হয়, এটা কি, এটা সোজা, উপরে তো একটা এক্স কমন নিলে x-1 হয়, এখানে তো x-1 কাটা যায়, তরি ধুত্তরি কী হলো এটা। তো এখানে তাহলে এক্স কমন নিলেন, x-1 থাকলো, এখানে থাকলে x-1, এখানে থাকলে x²-1। সো এটা কাটলে উপরে থাকে x, নিচে থাকে x-1 ইন্টু x+1। তো কি থাকে এবার, তাহলে x-1 আর এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এটা x+1 দিলাম। ये क्या है দিলাম, কী আর করবো এখন, এটা স্যার মনে হচ্ছে অঙ্কটাতে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে আর কি, কারণ এত সহজ অঙ্ক দেওয়ার কথা না। আচ্ছা হইল, শেখার জন্য দিতেও পারে। আচ্ছা ঠিক আছে, তো আর কে কেন না, +1 এখানে বসাবো, তাহলে 1 আর 1 2, উপরে থেকে 1 নিচে থেকে তাহলে 1 এটা হয়ে যাচ্ছে 2, আর এখানে -1, তাহলে -1 এখানে বসালে -1 -2, উপরে থেকে 1, তাহলে 1/2 প্লাস হয়, এই খালি একটু পার্থক্য। আংশিক ভগ্নাংশ কিন্তু আপনি যোগ করে চেক করে দেখতে পারেন, যদি এমসিকিউ কোনো অপশন থাকে, অপশন টেস্ট বলেন আপনারা যেটাকে, এটা যোগ করে দেখতে পারেন যে এটা আসে কিনা, বাস এই। সো অ্যান্সার। আসেন পরের অঙ্কে, কেমন কেমন জানি লাগতেছে, এত সহজ অঙ্ক তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, থাক, শেখার জন্য হতে পারে। আচ্ছা, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, দিস পারহ্যাপস আওয়ার লাস্ট লাইন। সো আর একটু ধৈর্য ধরেন, আর যারা একটানা দেখতে পারেন নাই তারপরে আবার দেখেন, কোনো জায়গায় কনফিউশন দেখলে একটা এটা দেখেন, অসুবিধা তো নাই, কিন্তু ভালো করে পড়াশোনা করেন, চান্স পেয়ে যাবেন। এখন রেগুলার এইভাবে লেকচারগুলো আসতে থাকবে, লেকচারগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদের ফার্স্ট ইয়ারের লেকচারগুলো আসা শুরু করবে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের একাডেমিক লেকচারগুলো আসা শুরু করবে। আর যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, মানে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন, তাদের বোর্ড অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, আইবি অ্যাডমিশন, সবগুলোর ম্যাথ আসবে খুব দ্রুত। দোয়া করে নেওয়ার জন্য যেন আমি সুস্থ থাকি এবং সবল থাকি এবং যেন আমি লেকচারগুলো দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। চলেন অঙ্কটা করি, লাস্ট অঙ্ক। এইটার বেলা কী করবেন শোনেন, ये क्या है, ये इतना है। আচ্ছা, এখানে কি করলেন, এক্স, উপরে একটা এক্স দিলেন, ফাইন। এইখানে প্রথমে এইটা দিবেন, তারপরে এইটা দিবেন, যতদূর পর্যন্ত পাওয়ার থাকবে লিখে লিখে যেতে থাকবেন। আচ্ছা ভালো হয়েছে, এবার কী করবেন, কথা কী ছিল, কথা ছিল যে এই চিহ্নটা পরিবর্তন করে +1 ধরতে হতো। +1 ধরে, তো +1 ধরলে তার নিচে আপনি পুরোটাই বাদ দিবেন, তাই না? তাহলে উপরে থাকলো +1, নিচে থাকলো এই পুরোটা বাদ দিলে এর সাথে একটা 1 আছে, তাই না? এখানে 1 তো আছেই, তাহলে 1/1 1 হবে। এবং এই 1টা দেখেন আপনি নিচে এই পুরোটা বাদ দিচ্ছেন না, সেই জন্য এইটার উপর লিখতে হবে, যে স্কোয়ার সহ পুরোটা বাদ দিচ্ছেন, এই জন্য এটার উপর লিখবেন, তাহলে এটা প্লাস হবে। বুঝলাম। আচ্ছা, এবার এটা কী করবেন, এটা তো আপনি বুঝতে পারছেন না এর উপরে কত হবে, তো বাদ দেন। আপনি একটা কাজ করেন, এইটাকে এই জায়গায় এইভাবে না লিখে একটা কাজ করেন। সেই কাজটা কি, যেহেতু একটাই আছে, সো এটা একটা মান আসবে এবং উপরে সামথিং, এটা নিচে x-1 আসবে, বুঝতেছি। আমি আর এটা লিখতে চাচ্ছি না। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি, কেটে দিব না, এটার জায়গায় আমি এ চিন্তা করলাম। তো এইটা সমান সমান
এই পুরাটাই পাশে থাকবে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন আপনি কী করবেন, এই এ সমান সমান এই এ সমান সমান বের করবেন, এটাকে পাশে বিয়োগ দিয়ে দেবেন, তাহলে এর মানটা পাই যাবেন এই যে এক্স এক্স স্কোয়ার নয়, শুধু এক্স, ভুল করছি স্যার। আচ্ছা এক্স বাই এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিলেন। তারপরে কী করলেন, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, উপরে হলো এক্স, এখানে হলো মাইনাস ওয়ান, সো উপরে এটা কাটা গেলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তার মানে আমরা যে অনুমান করছিলাম যে এখানে নিচে এক্স মাইনাস ওয়ান হবে, এটা ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে, ধরাটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, উপরে শুধু একটা ওয়ান হবে, এটা আমরা বের না করে পুরোটাকে একটা এ ধরে নিছি এবং দেখতেছি যে ওই এর মান উপরে ওয়ান, নিচে এটাই আছে, তার মানে এখানে ওয়ান আছে, তার মানে নির্ণয় আংশিক ভগ্নাংশ। অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, এত কিছু তো লেখার দরকার নেই, আমি খালি আংশিক ভগ্নাংশটা শেপটা লিখে দিচ্ছি, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলো। আচ্ছা এবার একটু দুষ্টামি করি, যেহেতু পড়ালেখা শেষ, পড়ালেখা বাদ দিয়ে যা বাকি যা আছে সবই দুষ্টামি। আচ্ছা আসেন, এটাকে আপনি আরেকভাবে আংশিক ভগ্নাংশ করতে পারেন, দেখেন কী করে। ধরেন এক্স আছে বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই কেউ আর মাইন্ড করেন না, একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, উপরে এটাকে আমি এক্স মাইনাস ওয়ান বানাই, তাহলে তো একটা এক্স মাইনাস ওয়ান কাটা যায়, কাটা গেলে তো আমার এই টার্মটা তৈরি হয়, তো নিলাম এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বানাইলাম, হইল। তাহলে এই এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার এটা কাটলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি যে নিচে যেগুলো আসা দরকার সেগুলো যেহেতু আসছে, তার মানে অবশ্যই আমার আংশিক ভগ্নাংশ ক্লিয়ার, ওটাই আংশিক ভগ্নাংশ শেষ। এখন কখন কীভাবে অঙ্ক করবো স্যার? তো যখন যাই করবেন আপনার খুশি মতো করবেন। এই জিনিসগুলো সবাই লোকেরা খুব একটা, স্টুডেন্টরা খুব একটা খেয়াল করে না, বা টিচাররাও ওইভাবে খুব একটা খেয়াল করা দেয় না। খেয়াল করা দিতে গেলে ওই টিচারের একটু দুর্নামই হয়, কারণ যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা বলে যে স্যার এত কিছু কেন বুঝাচ্ছেন, একটা নিয়মে করা দিলে তো হয়, সমস্যা হয়। সো যে কারণে এটা হয় না। তো অনেক ভালো স্টুডেন্ট ব্যাপারগুলোকে আগে থেকেই জেনে গেছে, ভালো শিক্ষকের কাছেও পড়ছে, কিন্তু কখনো কখনো এরকম হয় যে এই জিনিসটা কোনো কারণে খেয়াল করা হয়নি, তো একটু খেয়াল করা দিলে তার পরীক্ষাটা সে তো ভালো পারে, তার পরীক্ষাটা আরও ভালো হয়। দেখেন আমি কিন্তু অর্ডিনারি জিনিসগুলো বলছি না, কেন দেখেন এই জিনিসটা কিন্তু একটা অর্ডিনারি মেথড আছে, আপনারা জানেন, ধরে নিতে হয়, ঠিক আছে, এ বাই এই যে এ বাই এইটা প্লাস বি বাই এরকম করে ধরে নিতে হয়, ওটা আপনারা অনেক সময় মুখস্থ রাখেন, কিন্তু ওটা মুখস্থ রাখার কিছু নেই। আমার মনে নাই যে এটা এ বাই সামথিং নাকি বি বাই সামথিং নাকি এ এখানে বি এক্স প্লাস সি বাই সামথিং মনে নেই, কিন্তু আমি ঠিক চিন্তা করে বলতে পারতেছি, এই বলতে পারাটা হচ্ছে অভেদ বোঝার কারণে পারতেছি। এরকম কিছু জিনিস আছে যে জায়গাগুলো আপনি বুঝে গেলে আপনি আসলে নিজে থেকে অনেক কিছু বলতে পারবেন যে এটা এইভাবে করে করতে হবে। দ্যাটস ইট। যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু অর্ডিনারি নিয়মে, এটা দুইটা সলিউশনে কোনোটা কিন্তু অর্ডিনারি নিয়মে করি নাই, আপনারা যেভাবে করেন সেভাবে করি নাই, কারণ সেটাতে টাইম বেশি লাগে, সেটাতে কাগজ বেশি লাগে, সেটা ভেজাল। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে যারা আসে সবাই ভালো, আর তারা ওই অর্ডিনারি নিয়মগুলো পারে। আমি বইয়ের কোনো অর্ডিনারি ইস্যুতে আমি যাচ্ছি না, ওগুলো আপনারা পারেন। আমি এক্সট্রা কিছু জিনিস যেসব জায়গায় নক করা দরকার, যেটা দিয়ে আপনার পরীক্ষাটা ভালো হবে, ফাস্ট হবে, নির্ভুল হবে, কাগজ কম লাগবে, সেই জায়গাটা আমি নক করার চেষ্টা করছি। একটু কথা বলতে বলতে শেষ করবো, আসেন। সেটা হচ্ছে উপরে একটু দেখেন, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তো ধরেন আপনার এইখানে প্লাস আছে, মনে করেন এই জায়গায় প্লাস আছে, আর এই জায়গায়, আচ্ছা ওইটা এখানে দিলে একটু খারাপ দেখা যায়, আমি একটু একটা কথা একটু খালি বলে নিতে চাচ্ছি, এটা কিছু না। সাপোজ আপনাকে এই জিনিসটা দিছে এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে এক্স মাইনাস ওয়ান, এটা থাক, আর এখানে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা থাক, আর লাগবে না, হয়েছে না? মনে করেন এতটুকু জিনিস আছে। এইবার কিন্তু আর উপরে নিচে এই কাটাকাটিটা যাচ্ছে না। এখন আপনি কি করবেন এটাকে দেখেন, এখন আপনি কি করবেন, প্রথমে এই যে এক্স মাইনাস ওয়ান ধরবেন, আর যেহেতু এটা দ্বিঘাত বা বেশি ঘাত সম্পন্ন, সো এইটার উপরে কত আসবে সেটা কিন্তু আপনি ওইভাবে বের করতে পারবেন না, যদিও জটিল সংখ্যা দিয়ে বের করা যায়, কিন্তু জটিল সংখ্যা তো আপনারা এখনো শিখেন নাই, লাগবে না। আসেন, তো আমি বলি
সেটা হচ্ছে এখানে আপনি এটাকে এইভাবে এই সামথিং বাই ধরেন, এটাকে আপনারা সিএক্স প্লাস ডি এভাবে ধরেন, বা এক্স প্লাস বি উপরে ধরাটা, এটা আপনারা জানেন, এটা নিয়ে আর কথা বলছি না। তো আপনি যখনই এরকম একটা জিনিস পাবেন যেটার উপরে কী হবে এটা আপনি বুঝতে পারতেছেন না, যেমন এইটাতে বুঝেন নাই, এই যে পরের অঙ্কটাতে, মানে এটা শর্ট নিয়মে বের করা যাচ্ছে না, উপরেরটা হয়ে গেল। আচ্ছা, এই যে এটার লবটা আপনি শর্ট নিয়মে বের করতে পারতেছেন না, যেমন এইটার লবটা আপনি 1 শর্ট নিয়মে বের করলেন, কিন্তু এটার লবটা আপনি শর্ট নিয়মে বের করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণটা হলো এক্স ইকুয়াল টু 1 বসাইলে, এখানে 1 বসাচ্ছেন, তো বসালে তো এক্স মাইনাস 1 একবার, এক্স মাইনাস 1 আরেকবার, দুইবার, তো দুইটাই তো একসাথে শূন্য হয়ে যাচ্ছে, তো নিচে তো জিরো আসলে তুমি ভাগ করতে পারবেন না। আর অভেদের নীতি তো অন্য কথা বলছে, আসলে অভেদের নীতির কারণেই আপনি এই সমস্যাটা হচ্ছে। সেগুলো পরে আর একটু বড় হন, হ্যাঁ, কলেজে আসেন, দেখা হবে আপনাদের সাথে। তো যে কোনো কারণে আপনি পারতেছেন না এখানে, তো তখন আপনি বুঝলেন যে ঠিক আছে, এইটাটা আপনি বের করতে পারতেছেন, এই সরি এটাটা আপনি বের করতেছেন, এইটা বের করতে পারছেন, কিন্তু এটা বের করতে পারছেন, তখন এটাকে আপনি এ ধরে নেন। অনুরূপভাবে আপনি যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি এইটার উপরে কত হবে সেটা কিন্তু আপনি বলতে পারছেন, এটার উপরে কত হবে এটা কিন্তু আপনি বলতে পারছেন। বলেন কত হবে? 1 বসান, তাহলে এটা বাদ দেন, 1 আর 1 এর 2, আর এখানে 1 আর 1 এর 2, তাহলে 2/2 হচ্ছে 1, এটা 1 হবে, কিন্তু এটা আপনি বলতে পারতেছেন এটা কত হবে। তখন যে কাজটা আপনি করবেন সব সময়, যেটা আমি পরের অঙ্কেও দেখলাম, সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এরকম, ঠিক আছে ফাইন, আপনি যোগ দিয়ে এটার মান এ ধরে নেন। আর যখনই আপনি এ ধরতেছেন, তাহলে এ ধরলে আপনি এখন তো ওই এর মানটা বাইর করে বসা দিলেই হয়ে যাবে, এবং এর মানটা সামথিং বাই এই এক্স স্কোয়ার প্লাস 1 হবে। দেখেন করি, এ সমান সমান হচ্ছে, তাহলে এইটার থেকে ওইটা বাদ দিয়ে দিলেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 1/x মাইনাস 1। সো আপনি লিখতেছেন এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তো উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে এইটা দিয়ে ভাগ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। সো এইটা দিয়ে কাটলেন, এইটা দিয়ে কাটলেন, থাকলো হলো এক্স মাইনাস 1। সো এক্স মাইনাস 1 থাকে, এক্স মাইনাস 1 থাকলে ওই এক্স মাইনাস 1 নিচে কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস 1, এইটার সঙ্গে এটা কাটা যায়, উপরে থাকে 1, এই ফাইনালি এটা 1 থাকে। সো এটা থাকে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1। তার মানে এই এর মানটা হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1। তাহলে নির্ণেয় উত্তর নাকি, নির্ণেয় উত্তরটা কি একটু পার্পল কালারে লিখে দিচ্ছি। এখানে আরেকটা অঙ্ক আমি একটু করে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই অঙ্কটা এটা প্লাস হবেই মাস্ট, আর এটা কাটা যাবে না, সেই জন্য একটা সাইন পরিবর্তন করে আমি দিলাম, কারণ আপনাকে দ্বিঘাতের একটা অঙ্ক এখানে পুরো স্লাইডে কোথাও পেলাম না, তাহলে এই অঙ্কটাই হতে পারে সেটা দ্বিঘাতের অঙ্ক। এইটা অনুমান করে এইভাবে কারেকশন করে ওই বিষয়টাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, জানি না পারছি কি না, কোনো অসুবিধা হলে কমেন্ট করেন। ধন্যবাদ, শেষ। আচ্ছা, তাহলে কি নির্ণেয় উত্তর মানে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কী হলো? 1/x মাইনাস 1 প্লাস হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1, এইটা হলো আপনার অ্যান্সার। এবং এই অ্যান্সারটা যোগ করে দেখতে পারেন যে এটা আসছে কিনা, পরীক্ষা হলে অপশন টেস্টের ক্ষেত্রেও করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দোয়া চাচ্ছি সবার কাছে যে হচ্ছে আপনারা গার্ডিয়ানরা সবাই দোয়া করবেন, ছাত্রছাত্রীরা সবাই দোয়া করবেন, যাদের যাদের লেকচারগুলো ইউটিউবে যাচ্ছে, যাদের যাদের প্রয়োজন তাদেরকে সবাইকে দেখতে বলবেন। দেখুক সবাই, কেউ যদি উপকৃত হয় কোনো সমস্যা নেই, আমরাও খুশি, আপনারাও খুশি, উইন উইন সিচুয়েশন। বাই বাই।